হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12 এর ইলেকট্রোম্যাগনেটিজমের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক শিখব। মানে একটা চার্জ পার্টিকেলকে তুমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিলে তার জন্য সেই চার্জ পার্টিকেলটার কেমন মানে পাথ হবে, সেই পাথগুলো নিয়ে আলোচনা করব। তারপরে হতে পারে চার্জ পার্টিকেলটা তুমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে তো তার পাথ কেমন হবে সেগুলো নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তো পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি কনসিডার করছি যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেল রয়েছে, রাইট? সাপোজ আমি লিখছি, মানে আমরা মেনলি চার্জ পার্টিকেলটার পাথ দেখতে চাইছি, মানে তার পাথটা কেমন হবে, ঠিক আছে, সঞ্চার পথ কেমন হবে সেটা আমরা দেখতে চাইছি। সো পাথ অফ আ মুভিং চার্জ পার্টিকেল অফ আ মুভিং চার্জ পার্টিকেল, আর সাপোজ আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছি, রাইট? ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। প্রথমে ম্যাগনেটিক ফিল্ডটা করি, তারপরে ইলেকট্রিক ফিল্ডটা করে দেবো, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ড, তাহলে কি করলাম আমরা? একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেলকে রাখলাম। এবার এই চার্জ পার্টিকেলটার আমরা পাথ দেখতে চাইছি, রাইট? এটা আমাদের উদ্দেশ্য। তো দেখো, কিছুই না, সুষম ম্যাগনেটিক ফিল্ড বা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড তোমরা সবাই জানো। কি হবে? ম্যাগনেটিক ফিল্ডের প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু সেম হবে এবং ডিরেকশনটা একটা পার্টিকুলার ডিরেকশন হবে, মানে ডিরেকশন এবং ম্যাগনিটিউড আনচেঞ্জ থাকবে, অপরিবর্তিত থাকবে, রাইট? সেটাকে বলে আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এগুলো তোমরা জানো। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনও তাই, মানে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এবং ডিরেকশন সেম হবে। এবং আমরা যে লাইনগুলো আঁকি না, এরকম মেনলি এই জিনিসটা হয়ে থাকে। ধরো আমি যদি ইলেকট্রিক ফিল্ডের কথা বলি, তাই এরকম বলবো, প্রত্যেকটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই এবং ডিরেকশন দেখো একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর, রাইট? এবং তাদের মধ্যে যে গ্যাপটা, মানে তারা প্যারালাল থাকে, গ্যাপটা কনস্ট্যান্ট থাকে। সো এটাকে বলে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সিমিলারলি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে একই, মানে এটাকে যদি ম্যাগনেটিক ফিল্ড করে দাও, বুঝতে পারলে? প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেম হবে এবং ডিরেকশনটা একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর হবে এবং তারা প্যারালাল থাকবে। এটাই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ফাইন, আচ্ছা, বুঝলাম। এবার আমরা কিছু কেস দেখি। মানে তোমরা তো নিশ্চয়ই জানো ম্যাগনেটিক ফিল্ড কী করে ড্র করে না করে। এই ম্যাগনেটিক ফিল্ড লাইন অফ ফোর্স, এটা ওকে। সো সাপোজ আমরা এটা জানি লরেঞ্জ ফোর্স কি বলছে? সো লরেঞ্জ ফোর্স মিন্স তোমার যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে সেই চার্জ পার্টিকেলটার উপরে কী পরিমাণ ফোর্স কাজ করবে সেটাই লরেঞ্জ ফোর্স। এটাকে আমরা এফ বি বলতে পারি, যেহেতু ম্যাগনেটিক এফ এম বলতে পারি ম্যাগনেটিক ফিল্ডের জন্যে। সো এফ এম ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। এফ একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? এটা আমরা জানি। ফাইন, এবার ধরো তোমাকে আমি একটা জিনিস বললাম, সাপোজ 1 নম্বর বলি, হ্যাঁ, সাপোজ ইফ যদি পার্টিকেলটা, মানে যে চার্জ পার্টিকেলটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিলাম, কিন্তু চার্জ পার্টিকেলটা রেস্টে রয়েছে, মানে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেল পুরো স্থিরভাবে দাঁড়িয়ে আছে, মানে চার্জ পার্টিকেল কোনো ভেলোসিটি নেই। যদি ভেলোসিটি 0 হয়, ইফ ভি ইকুয়াল যদি 0 হয়, মানে চার্জ পার্টিকেলটা মেনলি রেস্টে রয়েছে, ঠিক আছে? যদি রেস্টে থাকে তাহলে কি হবে বলো? তাহলে ফোর্স কি হবে? তাহলে তুমি বলবে এফ এম ম্যাগনেটিক ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু, সূত্র তো এটা, কিউ ভি ক্রস বি, রাইট? তুমি বলছো ভেলোসিটি 0, তাহলে ভেলোসিটি 0 হলে পরে ফোর্স কত হয় বাবা? আমি যদি ম্যাগনিটিউড দেখি, জাস্ট 0 হবে, তাই না? তাহলে একটা চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেস্টে থাকে, তাহলে সেই চার্জ পার্টিকেলটার উপরে কিন্তু কোনো ফোর্স কাজ করে না। খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড দেখো, সাপোজ সেই চার্জ পার্টিকেলটা, মানে এরকম আমি বলছি একটা এক্সাম্পল, মানে ছবি এঁকে দেখা, তাহলে বেশি ক্লিয়ার হবে। এটা একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, রাইট? এটা একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড। এবার একটা চার্জ পার্টিকেলকে তুমি নিয়ে আসলে, সাপোজ এটা একটা চার্জ পার্টিকেল যার চার্জ কিউ, ওকে।
এবং এই চার্জ পার্টিকেলটা যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি প্যারালালভাবে যদি মুভ করে তার ভেলোসিটি এটা দেখো, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যে দিক বরাবর চার্জ পার্টিকেলটার ভেলোসিটি ঠিক সেই দিক বরাবরই, মানে ম্যাগনেটিক ফিল্ড এবং ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল প্যারালাল, রাইট? তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? তুমি বলবে আবার 0 ডিগ্রি, ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে চার্জ পার্টিকেলটার উপরে কী পরিমাণ ফোর্স কাজ করবে? একদম সিম্পল জিনিস, Fm ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, ফাইন, ওকে। এবার দেখো ভি ক্রস বি, এটা ক্রস প্রোডাক্ট রয়েছে, তাহলে ক্রস প্রোডাক্টকে যদি আমি ভাঙি তাহলে কী দেবে সেটা? ভি কিউ ভি বি সাইন থিটা। থিটা হচ্ছে কি তোমার ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ফাইন। আচ্ছা, আমি যদি এটাকে এরকম লিখি Fm ভেক্টর, বাদিকে ভেক্টর লিখলাম, ডান দিকে কিন্তু ভেক্টর দেয়নি, তাহলে কি সঠিক? সঠিক নয়, ভুল। তাহলে এখানে আমার কী করতে হবে? একটা ভেক্টর দিতে হবে। এন ক্যাপটা কি? ইউনিট নর্মাল ভেক্টর, মানে ভি আর বি তাদের ক্রস প্রোডাক্ট করলে যে নর্মালটা পাওয়া যাবে সেটা তোমার এন ক্যাপ, ফাইন। আমি যদি শুধুমাত্র ম্যাগনিটিউডের দিকে কনসেন্ট্রেট করি তাহলে বলবো Fm অনলি ম্যাগনিটিউড নেব, দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, রাইট? তাহলে এন যে এন ক্যাপ লিখেছিলাম, এন ক্যাপের ইউনিট ভেক্টর কত হবে? 1 হবে, বুঝতে পারলে? এটা তো ইউনিট ভেক্টর, এটা তাহলে ম্যাগনিটিউড নিলে কী হবে? 1 হবে, ওকে। এইবার তুমি বললে যে ভেলোসিটি এবং যে ম্যাগনেটিক ফিল্ড তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে তুমি কি বলবে? সাইন 0। তাহলে এখানে তুমি বলতে পারো কিউ ভি বি ইন্টু সাইন 0, সাইন 0 কত বাবা? 0 হয়, তাহলে ফোর্সটা কত হবে? সুতরাং ম্যাগনেটিক ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো কেস তুমি পেলে। এক, চার্জ পার্টিকেলটা যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেস্টে থাকে তাহলে পরে চার্জ পার্টিকেলটার উপরে কোনো ফোর্স কাজ করবে না। সিমিলারলি চার্জ পার্টিকেলটা যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে, মানে অ্যালং দ্য ম্যাগনেটিক ফিল্ড যদি যায়, মানে প্যারালাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড যদি মুভ করে চার্জ পার্টিকেলটা, তাহলে পরেও চার্জ পার্টিকেলটার উপর কিন্তু কোনো ফোর্স কাজ করবে না, বুঝতে পারলে? ওকে, 3 নম্বর কেস দেখো, কিছুই না, একদম সিম্পল জিনিস। 3 নম্বর একটুখানি জেনারেল করি। আচ্ছা, জেনারেল বলতে ঠিক আছে, জেনারেল মানে থিটা অ্যাঙ্গেলটা পরে করছি। আমি সাপোজ বলছি 3 নম্বরটা পারপেন্ডিকুলারভাবে মুভ করছে, মানে এরকম এরকম তো ম্যাগনেটিক ফিল্ড রয়েছে আমার। 4 নম্বরটা জেনারেল করে দেবো, ঠিক আছে? এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড। সাপোজ একটা চার্জ পার্টিকেল রয়েছে, এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড আমাদের। এটা চার্জ পার্টিকেল, এটা একটা চার্জ পার্টিকেল যার চার্জ সাপোজ কনসিডার করছি আমি কিউ, ওকে। এবং এই চার্জ পার্টিকেলটা ঠিক ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারভাবে মুভ করছে, বুঝতে পারলে কি বললাম? মানে ম্যাগনেটিক ফিল্ডটা এদিক বরাবর ডিরেক্টেড এবং চার্জ পার্টিকেলটা তার সাথে পারপেন্ডিকুলারভাবে আসলো, একদম সিম্পল জিনিস। আমি তোমাকে ইয়ে দিয়ে দেখানোর চেষ্টা করি, এরকম হবে। এটা আমাদের 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, এক্স ওয়াই জি, ফাইন। আমি বললাম ম্যাগনেটিক ফিল্ডটা সাপোজ এই জি বরাবর রয়েছে, এদিক বরাবর ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, এবং চার্জ পার্টিকেলটা সাপোজ এইভাবে আসছে, এটা আমাদের চার্জ পার্টিকেল, যার চার্জ কিউ, ভেলোসিটি ভি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড দেখো জেড অ্যাক্সিস বরাবর, চার্জ পার্টিকেলের ভেলোসিটি দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? মানে তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি না? মানে জেড আর ওয়াই তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তারা অর্থোগোনাল হয়ে থাকে। সো থিটা ইকুয়াল তুমি কত বলো? 90 ডিগ্রি। যদি এই কেসটা হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে চার্জ পার্টিকেলটার উপরে কী পরিমাণ ফোর্স কাজ করবে সেটা আমরা বের করতে চাইছি। একদম কিছুই না, সিম্পল জিনিস। সো ম্যাগনেটিক ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, ফাইন। আমি এটাকে একটুখানি ভাঙি, তাহলে এম ইকুয়াল টু কিউ ভি বি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে থাকে তাহলে তুমি কি লিখবে? সাইন থিটা, ফাইন। এবং এন ক্যাপ, তো দেখো ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস বরাবর আর ম্যাগনেটিক ফিল্ড জেড অ্যাক্সিস বরাবর, তাহলে এদিক থেকে তুমি এইদিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে পরে কী পাবে? তুমি এক্স অ্যাক্সিস পাবে। মেনলি এটা যেটা হবে এক্স ক্যাপ বলতে পারো, এক্স ইউনিট ক্যাপ বলতে পারো। তাহলে ফোর্সের ডিরেকশনটা কোন দিক বরাবর হবে? এক্স এর বরাবর, মানে এক্স অ্যাক্সিস বরাবর হবে। মানে এই ছবি অনুসারে, যদি এই ছবি অনুসারে যদি আমি বলি তাহলে আমি বলবো যে চার্জ পার্টিকেলের উপরে যে ফোর্স কাজ করবে সেই ফোর্সটা কিন্তু অ্যালং দ্য এক্স অ্যাক্সিস হবে, ফাইন। একদম সিম্পল জিনিস, কিছুই না। কারণ ভেলোসিটিটা তোমার রয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে তুমি ভেলোসিটিটা কীরকম লিখতে পারো? যে ভেলোসিটিটা রয়েছে ভি
ইকুয়াল টু ভি ওয়াই ক্যাপ, ফাইন। আর ম্যাগনেটিক ফিল্ডটা তুমি বলতে পারো বি ইকুয়াল টু বি জেড ক্যাপ, এটা বলতে পারো। তাহলে ওয়াই ক্রস যদি তুমি জেড করো তাহলে তুমি কী পাবে, এক্স পাবে, সেটা লিখে যাই। আমি যদি শুধুমাত্র ম্যাগনিটিউড দেখি, সো ম্যাগনিটিউড দেখলে কি বলবো যে মড নিয়ে নাও, তাহলে কিউ ভি বি ইন্টু সাইন থিটা, কারণ এক্স ক্যাপ তার ম্যাগনিটিউড নিলে তো 1 হবে, কারণ এটা তো ইউনিট ভেক্টর বাবা, তার ম্যাগনিটিউড নিলে তো 1 পাবো, ইউনিট ভেক্টর নামের মধ্যে রয়েছে ইউনিট, তাই না? এটা নিশ্চয়ই তোমরা সব জানো। ওকে, এবার বলছে যদি অ্যাঙ্গেলটা সাপোজ থিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয়, 90 মানে কত, সাইন 90 কত হয় বলো, 1 হয়ে থাকে, তাহলে তুমি কি বলবে, সুতরাং ম্যাগনেটিক ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল দ্যাট ইজ ইকুয়াল টু কিউ ভি বি ইন্টু সাইন 90, সাইন 90 কত বাবা 1, সুতরাং 1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে কত আসছে তোমার, ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু কিউ ভি বি। ওকে, এটা তুমি পাচ্ছ, ফাইন, কোনো অসুবিধা নেই, ভালো করে বুঝতে হবে। তাহলে এই পরিমাণ ফোর্স কিন্তু চার্জ পার্টিকেলটার উপরে লাগবে, এটাকে আমি 1 নম্বর 2 নম্বর নাম দিই, কারণ আগে একটা 1 নম্বর দিয়েছিলাম, একটাই তো করছি আমরা না, এই এটাকে 1 নম্বর দিয়েছিলাম, 2 নম্বর নাম দিলাম। তাহলে এই পরিমাণ চার্জ পার্টিকেলের উপরে ফোর্স লাগবে। ওকে, এইবার কি হলো দেখো, এই চৌম্বক বলটা মানে যে ম্যাগনেটিক ফোর্সটা লাগলো, ম্যাগনেটিক ফোর্সটা লাগার দরুন চার্জ পার্টিকেলটা দেখা গেল ঘুরতে শুরু করলো, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়ে থাকে দেখো, ম্যাগনেটিক ফোর্স যখন লাগে তখন চার্জ পার্টিকেলটা একটা সার্কুলার পাথে ঘুরতে শুরু করে, আর ইলেকট্রিক ফোর্স লাগলে পরে চার্জ পার্টিকেলটা একটা মানে অ্যাক্সেলারেশন পায়। তাহলে চার্জ পার্টিকেলটা একটা অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন পায় হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের জন্য, আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য সে রোটেশন পায়, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। তাহলে পরে যখনই এদিক থেকে যখন এদিকে একটা ক্রস প্রোডাক্ট করলাম তখন কি এই দিক বরাবর ফোর্স পাচ্ছ তুমি, বুঝতে পারলে? তাহলে চার্জ পার্টিকেলটা কি হবে, চার্জ পার্টিকেলটা কিন্তু এই দিক বরাবর মুভ করছিল, ভালো করে বোঝো, এখান থেকে তুমি বুঝতে পারো ফিজিক্সটা। এই যে কিউ মানে আমি যদি এখানে, আচ্ছা এখানে দেখাই, এই যে কিউটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছিল, ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে জেড অ্যাক্সিস বরাবর, কিন্তু এর ধরুন চার্জ পার্টিকেল একটা ফোর্স লাগলো, ফোর্সটা কোন দিক বরাবর হলো তো এই এক্স অ্যাক্সিস বরাবর, সুতরাং এদিকে যাচ্ছিল, মানে এইভাবে ঘোরা শুরু করবে, এইভাবে ঘুরতে শুরু করবে। আমি যদি দেখাই জিনিস ছবিটা এরকম হবে, এরকম ভাবে ঘুরতে শুরু করবে, বুঝতে পারলে? এইভাবে কিন্তু সে ঘুরতে শুরু করবে, কারণ দেখো আমরা দেখতেই পাচ্ছি যে ওয়াই অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি ছিল, জেড অ্যাক্সিস বরাবর তার ম্যাগনেটিক ফিল্ড ছিল, এটার জন্য কি হচ্ছে তার নাকি সে ঘুরছে এই দিক বরাবর ঘুরছে, বুঝতে পারলে? কারণ কি সে এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে এক্স অ্যাক্সিস বরাবর, সুতরাং সে এই দিক বরাবর ঘুরবে, সুতরাং সেটা অ্যাক্সেলারেশন মানে সে একটা কি ঘুরছে। যদি সে ঘোরে তাহলে কি সেখানে একটা কিন্তু সেন্টিপিটাল ফোর্স কাজ করবে, এবং এই যে সেন্টিপিটাল ফোর্স মানে অভিকেন্দ্র বল, এই কারণ ঘুরছে, আর ঘোরা মানে কি সেখানে একটা সেন্টিপিটাল ফোর্স কাজ করে না, একটা পার্টিকেল এইভাবে ঘুরছে, একটা পার্টিকেল এইভাবে ঘুরছে, তার মানে কি এই ভেতরের দিক বরাবর একটা সেন্টিপিটাল ফোর্স কাজ করে, বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, বাইরের দিকে অপকেন্দ্র বল, ভেতরের দিকে অভিকেন্দ্র বল, ঠিক আছে? মানে নাম আমরা এভাবে মনে রাখি ইংলিশ নামগুলো, অপকেন্দ্র আর ভেতরে তোমার অভিকেন্দ্র। দেখো সেন্ট্রিপিটাল বলি একটা সেন্ট্রিফিউগাল বলি, যেটাকে মানে ফিউগালটা তোমার এটা হয়, আর ফিউগালটা তোমার এটা হয়ে থাকে, মানে যেটা প যেটাতে নেই, মানে পি যেটাতে পি নেই সেইটা তোমার হচ্ছে কি মানে পি থাকবে, যেরকম অভিকেন্দ্রতে প নেই, তাহলে এটা কি সেন্ট্রিপিটাল হবে। অপকেন্দ্রে প রয়েছে, পি রয়েছে, তাহলে মানে সেন্ট্রিফিউগাল হবে, আমি হ্যাঁ মনে রাখি, ঠিক আছে? যাই হোক, তাহলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কত হয়, যে অভিকেন্দ্র বল কত হয়, এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, মানে কোন রেডিয়াস দিয়ে ঘুরছে, ধরো আর রেডিয়াস নিয়ে ঘুরছে, তার ভেলোসিটি কত, ভি ভেলোসিটি ছিল আর রেডিয়াস নিয়ে ঘুরছে, এই চার্জ পার্টিকেলটার মাস ধরলাম আমি এম, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে পরে এই যে ফোর্সটা এই যে অভিকেন্দ্র বলের যোগানটা কে দিচ্ছে, এই ম্যাগনেটিক ফোর্স দিচ্ছে, সিম্পল কথা। তাহলে এই অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে বাবা, ম্যাগনেটিক ফোর্স দিচ্ছে, কারণ দেখো এই ম্যাগনেটিক ফোর্সটার জন্য তো সে ঘুরছে,
তাহলে এই যে ফোর্সটা পাচ্ছে সেই ফোর্সটাই তো তার অভিকেন্দ্র বলকে দিচ্ছে না, মানে সেইটাই অভিকেন্দ্র বলের সৃষ্টি করছে। সুতরাং এখানে আমরা অভিকেন্দ্র বল পাচ্ছি, সুতরাং আমরা বলতেই পারি যে এই অভিকেন্দ্র বল এটা ইকুয়াল টু কি ম্যাগনেটিক ফোর্স। তাহলে অভিকেন্দ্র বল মানে তুমি বলছো mv²/r ইকুয়াল টু কিউ ভি ইন্টু বি, একদম সিম্পল জিনিস। তাহলে এখান থেকে তুমি রেডিয়াস ক্যালকুলেট করতে পারো যে কোন রেডিয়াসে সে ঘুরবে। রেডিয়াস পেয়ে যাচ্ছে মানে কি বুঝতেই পারছো সেটা সার্কুলার পাথে ঘুরছে, তাই না? তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো ভেলোসিটি কেটে দাও একটা, তাহলে এখানে আর পাচ্ছ, তাহলে আরটাকে এদিকে নিয়ে যাও ডান দিকে, তাহলে আর এদিকে চলে গেল আর এটা নিয়ে চলে আসবে, তাই তো? তাহলে এম ইন্টু ভি ডিভাইডেড বাই কিউ ইন্টু বি, এটা তো ফর্মুলা। এটাকে তুমি একটুখানি ভালো করে লিখতে পারো যে আর ইকুয়াল টু সাপোজ ভি ডিভাইডেড বাই কিউ বাই এম ইন্টু বি, এইটা। তাহলে এইখানে দেখো কিউ বাই এমটাও কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারবে। তুমি যদি ভেলোসিটি জানো, তুমি যদি বি জানো, মানে চার্জ পার্টিকেলটা ভেলোসিটি, চার্জ পার্টিকেলটাকে কোন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা রয়েছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এবং কোন রেডিয়াস নিয়ে ঘুরছে সেটা যদি তুমি জানতে পারো, তাহলে তুমি কিন্তু এখানে কিউ বাই এম এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে আমরা কি বুঝতে পারছি যে মোমেন্টাম, এখান থেকে যদি দেখি আমরা মোমেন্টাম মানে এমভি মানে মোমেন্টাম, সুতরাং মোমেন্টাম যদি ইনক্রিজ করে তাহলে রেডিয়াসটা কী হবে, ইনক্রিজ করবে। যদি কিউ আর বি এর মান যদি কনস্ট্যান্ট থাকে তাহলে মোমেন্টাম বাড়ালে পরে রেডিয়াসটা বেড়ে যাবে। তাহলে সব কিছু একটা লিমিটেশন থাকবে, মানে হতে পারে কোনো একটা সাপোজ এরকম কথা বলছে, এখান থেকে একটা চার্জ পার্টিকেল যাচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এদিকে, এইখানে আমাদের ডিটেক্টর রয়েছে, এখানে আমাদের একটা ডিটেক্টর রয়েছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি, এটা একটা ডিটেক্টর, রাইট? এইবার এই চার্জ পার্টিকেলটার মোমেন্টামের কিন্তু একটা লিমিট হতে হবে, কারণ দেখো যদি মোমেন্টাম এদিকটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এদিকটা ভেলোসিটি, রাইট? তার মাস রয়েছে, চার্জ রয়েছে, তাহলে কিউ এম তার ইয়ে রয়েছে। এইবার এর একটা মোমেন্টাম কত পাচ্ছ তুমি, এম ভি, ফাইন। তাহলে মোমেন্টাম বাড়লে রেডিয়াস বেড়ে যাবে, মোমেন্টাম বাড়লে রেডিয়াসটা বাড়বে। ধরো এর মোমেন্টাম যদি খুবই কম হয়, কম হলে রেডিয়াসটা কম হবে। রেডিয়াস কম মানে কি এরকম ছোট, রেডিয়াস বড় মানে কি এরকম অনেক বড় হবে। এটা তোমার ছোট রেডিয়াস, দেখো বড় রেডিয়াস, কার্ভেচারটা বেশি, মানে মানে যার হচ্ছে তোমার রেডিয়াসটা কম তার কার্ভেচার বেশি, দেখো বেশি কার্ভ হয়ে গেছে, বেঁকে গেছে তাড়াতাড়ি করে। আর যে রেডিয়াস বড় তার বাঁকতে দেখো অনেক সময় লাগছে, সোজা হয়ে যাচ্ছে, প্রায় সোজা যাচ্ছে, অনেকটা সময় লাগছে বাঁকতে, ঠিক আছে? এত জটিলভাবে ভাবার দরকার নেই। তাহলে দেখো যদি ভেলোসিটি মোমেন্টাম বাড়ে তাহলে কি রেডিয়াসটা বেড়ে যাবে। তাহলে ধরো মোমেন্টামটা যদি অনেক বেশি হয়, মোমেন্টাম যদি বেশি হয় তাহলে কি প্রায় স্ট্রেট লাইন যাবে, ইজিলি ডিটেক্টরের মধ্যে চলে যেতে পারবে। কিন্তু মোমেন্টাম যদি খুবই কম হয় তাহলে কি হবে, কারণ দেখো মোমেন্টাম কম হলে পরে কিন্তু সে বেশি যেতে পারবে না, কারণ কি তার কার্ভেচারটা কম হবে, প্রথমেই বেঁকে যাবে। বুঝতে পারলে? সুতরাং ডিটেক্টর যেতেই পারবে না। সুতরাং লিমিট আছে, মোমেন্টামের একটা নির্দিষ্ট লিমিট রয়েছে যে এত রেঞ্জ থেকে এত রেঞ্জ হতে হবে। আবার হাই মোমেন্টাম হয়ে গেলে পরে দেখা গেল যে ডিটেক্টরকে ভেদ করে চলে গেল, এত এনার্জি যে ডিটেক্টরকে ডিটেক্টই করতে পারলো না। বুঝতে পারলে? তারপর মোমেন্টামের রেঞ্জ হওয়া উচিত। যে কোনো ডিটেক্টর তুমি বানাবে যখন তুমি এই এক্সপেরিমেন্ট করতে চাইবে, কোনো এইসব এই বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টগুলো অনেক জায়গায় কাজে লাগানো হয়, যেরকম এলএসসিতে কাজে লাগানো হয়, ঠিক আছে? লার্জ হ্যাড্রন কোলাইডার এই এক্সপেরিমেন্টের কাজে লাগানো, যেটা সার্নে রয়েছে। ওকে, এইসব টেকনিকগুলো কাজে লাগানো হয়, এইসব টেকনিক কাজে লাগিয়ে কিন্তু ডিটেক্টর প্লেস করা হয়ে থাকে। ওকে ফাইন, এবং মোমেন্টামের রেঞ্জটাও এরকমই করা হয়ে থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখান থেকে তুমি দেখো রেডিয়াস কিন্তু ক্যালকুলেট করতে পারবে, যেটা কিন্তু ডিরেক্টলি ডিপেন্ড করছে মোমেন্টামের উপরে। ওকে, আচ্ছা, এইখান থেকে কিন্তু তুমি একটা জিনিস করতে পারবে, সেটা কি, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, চার্জ পার্টিকেলটা যদি ধরো তোমার মানে সাইন যদি চেঞ্জ হয়, ধরো পজিটিভ, এটা পজিটিভ চার্জ নিতে এরকম ঘুরছে, যদি নেগেটিভ চার্জ নিতাম তাহলে দেখা যাচ্ছে উল্টো দিকে ঘুরছে। কারণ তুমি এখান থেকে বুঝতেই পারছো যে ক্রস প্রোডাক্ট রয়েছে, তাই একটা নেগেটিভ হয়ে গেলে কি ঘুরে যাবে, কারণ বিকজ কি বললাম ভি হয়ে যাবে তখন নেগেটিভ চার্জ নিলে পরে। সুতরাং তার যে সার্কুলার পাথ যে দেখাচ্ছি, প্রথমে বললাম যে পজিটিভ চার্জ হলে সাপোজ রাইট হ্যান্ডেড ক্লকওয়াইজ হচ্ছে, বাট যদি নেগেটিভ চার্জ হয় তাহলে হয়তো পারে সেটা কি লেফট হ্যান্ডেড ক্লকওয়াইজ হবে। বুঝতে পারলে? সো এখানে চার্জের উপরে কিন্তু ডিপেন্ড করবে যে কোন দিক বরাবর ঘুরবে, সেটা তোমরা এখান থেকেই বলতে পারবে, ঠিক আছে? জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখলে পরেই করতে পারবে। ফাইন, এখান থেকে তোমাকে সাপোজ বললো যে টাইম পিরিয়ড বের করো, কারণ একটা সার্কুলার পাথে ঘুরছে, তাহলে তুমি টাইম পিরিয়ড বের করতে পারো, তার ফ্রিকোয়েন্সি বের করতে পারো। তাহলে টাইম পিরিয়ড তুমি কী করে বের করবে? এটা তো মহা মুশকিল হয়ে গেল।
কারণ রেডিয়াস বলে দিয়েছে, রেডিয়াস থেকে টাইম পিরিয়ড, তাই না? জানো টাইম পিরিয়ড কী করে বের করে? জানো তোমরা কী করে বের করে টাইম পিরিয়ড? টাইম পিরিয়ড ডেফিনেশন বলা আগে। টি ইকুয়াল কী বলে? 2π/ওমেগা। ওমেগাটা কী পাবা? ওমেগা তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রাইট? বা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলা হয়ে থাকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলি, ঠিক আছে? ওমেগার সাথে আবার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি রিলেশন রয়েছে, সুতরাং ওমেগা ইকুয়াল টু হয়ে থাকে 2π/f, বা অনেকে এন দিয়ে লিখে থাকি আমরা। এন হচ্ছে তোমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে ধরো একবার, মানে ফ্রিকোয়েন্সি মানে কি, একবার মানে কমপ্লিট 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট রোটেশন করে, 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট তোমার অসিলেশন হবে, সেটা কি বলবো, কি তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। জাস্ট নর্মাল জিনিস, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়েছে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মানে কিছুই না, 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট অসিলেশন করবে সেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, একদম সিম্পল জিনিস। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে টি ইকুয়াল টু 2π/, এটা 2π ইন্টু এন। টি ইকুয়াল আমরা বলতে পারি 1/n। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো টি ইকুয়াল টু 1/n হয়ে গেছে। এটা একটা রিলেশন তুমি পেলে, এটা তুমি রেখে দাও, এটা এরকম কাজে লাগবে, কারণ এখান থেকে আমি যদি টাইম পিরিয়ড পেয়ে যাই তাহলে আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারবো, বুঝতে পারলে? আচ্ছা, এইটাকে আমরা আরেকটুখানি ভালোভাবে লেখার চেষ্টা করি। কীভাবে লিখবো আমরা? দেখো, এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশন বললাম, সেরকমই আরেকটা রিলেশন তোমরা পড়েছিলে ক্লাস 11-এর দিকে, ভি ইজ ইকাল টু আর ইন্টু ওমেগা। আর হচ্ছে তোমার রেডিয়াস, এখানে কি ভিটা তোমার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি, আর হচ্ছে তোমার রেডিয়াস, ওমেগা তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। আমি আগেই বললাম অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি একই কথা, তাহলে এটা তোমার রিলেশন। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। অনেকে ভাববে ভাই রিলেশন তো ভুলে গেছি। প্রথমত রিলেশন ভুললে চলবে না, আমি এর ফিজিক্সটাও রিয়েলাইজ করিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে টি ইকুয়াল টু 2π/, ওমেগা মানে কি লিখবো, ভি ডিভাইডেড বাই আর। সুতরাং দেখো টি ইকুয়াল টু 2πr ডিভাইডেড বাই ভি। তাহলে এটা পাচ্ছি আমরা, তাই না? তাহলে দেখো তুমি আর পেয়ে গেছো এখানে অলরেডি, তাহলে এখান থেকে তুমি টি ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা, আগে এর ফিজিক্সটা একটু বুঝিয়ে দিই। দেখো কিছুই না, একদম সিম্পল জিনিস। টাইম পিরিয়ড মানে কি আগে সেটা বোঝো। টাইম পিরিয়ড মানে ধরো একটা কমপ্লিট অসিলেশন করতে যতক্ষণ সময় লাগে, এই মানে আমি যদি বলি সিম্পল রোটেশনের কথা যদি বলি, মানে এখান থেকে একটা পূর্ণ চক্র, এখান থেকে আমি আসলাম, শুরু করলাম, ডিং 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 ঠাং, শেষ, খতম। এই কমপ্লিট অসিলেশন করলাম আমি, রাইট? মানে আমি যদি ওয়েবতে দেখাই তাহলে এরকম বলবো, এইরকম এটা কমপ্লিট অসিলেশন করলাম, এখান থেকেই আসলাম, এটা কমপ্লিট অসিলেশন। আমি এই টাইমটা যদি আমি এদিকে তুলে নিয়ে আসি তাহলে কি, এটা সার্কেল হয়ে গেল না? সে একই কথা, বুঝতে পারলে? সো একটা কমপ্লিট অসিলেশন করতে যে সময় লাগে, হ্যাঁ, সেটাকে বলে থাকে টাইম পিরিয়ড। তাহলে দেখো এইখান থেকে পুরোটা আসলাম, এবার টাইম আমরা একটা রিলেশন জানি না, এস ইকুয়াল টু ভিটি। এটা তো জানোই, এটা তো আমরা সবাই জানি যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম। তো টাইম ইকুয়াল তুমি কি বলবে, এস বাই ভি বলবে। ফাইন, এস হচ্ছে তোমার কি, ডিসপ্লেসমেন্ট, মানে অ্যাকচুয়ালি ডিস্টেন্স, আমি এখানে ডিস্টেন্স বলবো, ডিসপ্লেসমেন্ট বলতে গেলে 0 হয়ে যাবে। সো এটা ডিস্টেন্স বাই ভেলোসিটি। তো এখান থেকে যাত্রা শুরু করেছো তুমি, তাহলে এই আসছো 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 আসছো, পুরো ডিস্টেন্স কতখানি, পুরো ডিস্টেন্সটা কতখানি, 2π, তাই না? মানে এখানে কি ডিস্টেন্স বলতে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা এখানে অ্যাঙ্গুলার, এটা মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ওমেগা, মানে মেইনলি এটা ওমেগা। সো মানে 2π, রাইট? ওমেগা নয়, ঠিক অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি থিটাটা, ঠিক আছে? সেটা কত, 2π, মানে টি ইকুয়াল টু মেইনলি থিটা বাই ওমেগা বলতে পারো। ওমেগা তোমার 1 সেকেন্ড, হ্যাঁ, ওমেগা টি থিটা বাই ওমেগা এরকম বলতে পারো তুমি। মানে কি পুরো অ্যাঙ্গেলটা কত তোমার ওমেগা, আর ভেলোসিটি কত তোমার, সরি পুরো অ্যাঙ্গেলটা তোমার 2π হবে, মানে থিটা ইকুয়াল টু 2π মেইনলি, আর ভেলোসিটি কতখানি, ওমেগা ভেলোসিটি আছে, বিকজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাই আমরা লিখি কি 2π/ওমেগা লিখি আমরা। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইবার একদম সিম্পল জিনিস ভাবো, যেহেতু এটা তোমার টাইম পিরিয়ড, সুতরাং ক্যাপিটাল দিয়ে লিখি। তাহলে এইখান থেকে পুরোটা আসছো তোমার ডিসপ্লেসমেন্ট কত, ডিস্টেন্স কতখানি, 2πr, যেহেতু
পরিধি, 2 পাই আর। ভেলোসিটি কত ছিল? ভি ছিল। তাহলে এখানে তুমি বলতে পারো তুমি তাহলে 2 পাই আর বাই ভি, কারণ আমরা জানি ডিস্টেন্স বাই ভেলোসিটি, ডিস্টেন্স কতখানি? 2 পাই আর ডিভাইডেড বাই ভি ভেলোসিটি। এটাই তো পেয়েছি আমরা, তাই না? তো তুমি যেমন খুশি ভাবে করতে পারো, অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে? বোঝা নিয়ে কথা। ওকে, তো আমরা জানি কি, সো উই হ্যাভ আর ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই কিউ বাই এম ইন্টু বি, এটা আমরা জানি। ফাইন, এখান থেকে তুমি আর বাই ভি ক্যালকুলেট করতে পারো। সুতরাং আর বাই ভি ইকুয়াল টু কত বলো বলো, এখানে কিউ, আচ্ছা আমি একটু ক্যালকুলেট করি, এটা লিখি, এমটাকে উপরে দিয়ে নিই, এটা পুট করে দাও এখানে, একদিন 4 নম্বর এটা। সুতরাং টাইম পিরিয়ড টি ইকুয়াল টু, সো আর বাই ভি আছে দেখো, তাহলে 2 পাই ইন্টু এম বাই কিউ ইন্টু বি। ফাইন, সো এইটা হচ্ছে গিয়ে আমাদের টাইম পিরিয়ড। ওকে, সো আমাদের দরকার আবার ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। সুতরাং ফ্রিকোয়েন্সি কত হবে? তাহলে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলে থাকি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। আমরা আসবো সাইক্লোট্রন কি, সব কিছু আমরা আসবো। সো এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলে থাকি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। ফাইন, অসুবিধা নেই। এটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। এন দিয়ে লিখছো, তুমি এফ দিয়ে লিখতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? সো এন ইকুয়াল টু কী বলছে তুমি দেখো, 1 বাই টাইম পিরিয়ড। একটু আগে রিলেশন আমি দেখালাম যে টি ইকুয়াল টু 1 বাই এন, অথবা আমরা বলতে পারি যে এন ইকুয়াল টু 1 বাই টি। তাহলে ফ্রিকোয়েন্সির কিন্তু ইউনিট হবে সেকেন্ড ইনভার্স, সেটাকে আমরা হার্জ বলে থাকি। বিজ্ঞানী হার্জের নাম অনুসারে হার্জ বলা হয়ে থাকে। ফাইন, সো তাহলে এটাকে তুমি লিখবে, জাস্ট রিভার্স করে দেবে, রাইট? তো 1 বাই 2 পাই, সো কিউ ইন্টু ভি ডিভাইডেড বাই এম, এইটা। ইজ ইট ক্লিয়ার? একদম সিম্পল জিনিস, কিছুই না। তাহলে এইটা আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হয়ে থাকে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? দিস ইজ অলসো কল্ড সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি, ট্রন ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা বুঝলাম। এইবার আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস করবো, সেটা কি? আচ্ছা সাইক্লোট্রন কি সেটাতে আমরা আসবো, অসুবিধা নেই। সাইক্লোট্রন একটা পার্টিকেল অ্যাক্সেলারেটর, একটা যন্ত্র, একটা ডিভাইস, ঠিক আছে? এটা সেটা কি পার্টিকেলকে অ্যাক্সেলারেট করতে কাজে লাগানো হয়, চার্জ পার্টিকেলগুলোকে অ্যাক্সেলারেশন দিতে কাজে লাগানো হয়। এই টেকনিকগুলো অনেক কাজে লাগানো হয় পরবর্তীকালে, ডিটেক্টর মানে কাজে লাগানো হয়েছে পরবর্তীকালে ভালো ভালো বড় বড় ডিটেক্টর তৈরি করার জন্য, রাইট? পার্টিকেলকে অ্যাক্সেলারেট করার জন্য মেনলি আমরা সাইক্লোট্রনকে ইউজ করে থাকি, বুঝতে পারবে, চাপ নেই। সো আরেকটা কেস যেটা করবো আমরা, সেটা কি? এটা বোধহয় 4 নম্বর পয়েন্ট। চার্জ পার্টিকেলটাকে সাপোজ আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে একটা অ্যাঙ্গেল নিয়ে পাঠালাম, ঠিক আছে? মানে আমি ছবি এঁকে দেখাই, তাহলে বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে। ধরো এরকম একটা অ্যাক্সিস আমি ড্র করি, আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই অ্যান্ড দিস ইজ জি। ফাইন, সাপোজ আমি বলছি ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে অ্যালং দ্য জি অ্যাক্সিস বরাবর, দিস ইজ আওয়ার ম্যাগনেটিক ফিল্ড। ওকে, জেড অ্যাক্সিস বরাবর কি ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ফাইন, এবার আমি সাপোজ বললাম একটা চার্জ পার্টিকেল রয়েছে, সেই চার্জ পার্টিকেল একটা অ্যাঙ্গেল নিয়ে আসছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে একটা অ্যাঙ্গেল নিয়ে আসছে এরকম। সরি, দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল। সো এটা আমাদের চার্জ পার্টিকেল কিউ রয়েছে, এটা অ্যাঙ্গেল নিয়ে আসছে। দেখো এই যে জেড অ্যাক্সিস মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে অ্যাঙ্গেল, সেটা কতখানি থিটা অ্যাঙ্গেল করে আছে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে। মানে ম্যাগনেটিক ফিল্ডটা এই দিক বরাবর, চার্জ পার্টিকেলটা রয়েছে এই দিক বরাবর, ভেলোসিটি এর মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল কত, থিটা। ফাইন, তাহলে পরে এই ভেলোসিটি মানে এই ভেলোসিটিটাকে আমরা দেখো দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, একটা পুরো অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবর, আর একটা অ্যালং দ্য জেড অ্যাক্সিস বরাবর আর ম্যাগনেটিক ফিল্ড বরাবর। তাহলে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাঙ্গেল করা আছে থিটা, তাহলে আমরা বলতে পারি দিস ইজ আওয়ার অ্যাঙ্গেল থিটা। তাহলে যার সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে সেটা কি হয়, কস কম্পোনেন্ট হয়ে থাকে, রাইট? সো উই ক্যান সে দিস ইজ আওয়ার কস কম্পোনেন্ট, সো ভি কস থিটা, অ্যান্ড দিস ইজ আওয়ার সাইন কম্পোনেন্ট, ভি সাইন থিটা। এটা আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা কস হয়, আর যার সাথে অ্যাঙ্গেল করে থাকে না সেটা সাইন হয়ে থাকে। আর এমনি তুমি করে দেখতে পারো, অসুবিধা কিছু নেই। ওকে, আচ্ছা এবার এখান থেকে আমরা ফিজিক্স ডিসকাস করার চেষ্টা করি, হ্যাঁ, কী হবে না হবে ভালো করে দেখো। তাহলে আমি প্রথমে ভি কস থিটা কম্পোনেন্টটাকে নিয়ে কাজে লাগাই।
তাহলে চার্জ পার্টিকেল যার চার্জ কিউ, তাহলে আমরা লরেঞ্জের সূত্র জানি, সেটা বলছে যে এফ ইকুয়াল টু চার্জ ইন্টু ভি ক্রস বি। এটা আমাদের কাছে নোন, এটা আমরা জানি, তাই তো? ফাইন, অসুবিধা নেই। এবার দেখো দুটো কেস, একটা হচ্ছে তোমার ভি কস থিটা, মানে ভিটাকে তুমি দুটো ভাগে ভাগ করেছো, তাহলে ভি ভেক্টরটাকে তুমি দুটো ভাগে ভাগ করেছো। একটা তোমার ভি কস থিটা কী বরাবর রয়েছে, এটা জেড অ্যাক্সিস বরাবর, সেটা জেড ক্যাপ বলতে পারো তুমি। আর একটা রয়েছে ভি সাইন থিটা, সেটা কোন দিক বরাবর রয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর, সুতরাং ওয়াই ক্যাপ তুমি বলতে পারো। তাহলে ভেলোসিটিটাকে দুটো কম্পোনেন্টে তুমি ভেঙেছো, একটা জেড অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। যেটা জেড অ্যাক্সিস বরাবর রয়েছে সেটা দেখো ম্যাগনেটিক ফিল্ড বরাবর রয়েছে। তাহলে আমি যদি সেটার কথা যদি ভাবি, আমি যদি সেই কম্পোনেন্টের কথা যদি ভাবি, তাহলে কি হবে? আমি যদি এই কম্পোনেন্ট দেখি, দেখো ম্যাগনেটিক ফিল্ডের সাথে কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এই কম্পোনেন্টটা, তাহলে ফোর্স কতখানি কাজে লাগবে? সো চার্জ পার্টিকেলের উপরে যে ফোর্স লাগবে, সেই ফোর্সটাকে আমি দেখো দুটো কম্পোনেন্টে ভেঙে নিই, তাহলে যে ফোর্স লাগবে সেই ফোর্সটা কিন্তু দুটো কম্পোনেন্ট হবে। মানে একটা তোমার এই কস্টের জন্য একটা কম্পোনেন্ট পাবে তুমি, মানে কস্টের জন্য একটা ফোর্স পাবে তুমি, তাহলে কস্টের জন্য যে ফোর্সটা হবে, তাহলে ফোর্স ডিউ টু কস থিটা এরকম লিখি আমি, ফোর্স অন চার্জ পার্টিকেল ডিউ টু ভি কস থিটা, সেটা কথা হয় বলো তো? এইটাকে একটুখানি আমি অন্য কালার দিয়ে লিখি। তাহলে এই যেটা এই কম্পোনেন্টের জন্য কত আমি ফোর্স লাগবে তুমি বলো? মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, কারণ ভি কস থিটাটা কী রয়েছে বাবা, ম্যাগনেটিক ফিল্ড বরাবর রয়েছে, সুতরাং ফোর্সটা কত হয় বাবা? ভি ইকুয়াল টু কিউ ভি বি, মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু 0 ডিগ্রি, সুতরাং সাইন 0 হয়ে যাবে। এখানে ভি মানে কত? ভি কস থিটা, তাহলে ভিটাকে তুমি লেখো ভি কস থিটা, এরকম লিখে, তাহলে কিউ ইন্টু ভি কস থিটা ইন্টু বি সাইন 0, কারণ এগুলো বের করেছিলাম আমরা আগে, তো আমি আবার লিখে দিচ্ছি। তাহলে যেহেতু সাইন 0 0 হয়ে যাচ্ছে, সুতরাং কি ফোর্সটা 0 হচ্ছে, বুঝতে পারলে? তাহলে মেনলি কী হচ্ছে দেখো, এই চার্জ পার্টিকেলটা যেটা ম্যাগনেটিক ফিল্ড বরাবর মুভ করছে ভি কস থিটা ভেলোসিটি নিয়ে, সেই চার্জ পার্টিকেলের উপরে কিন্তু কোনো ফোর্সই কাজ করবে না। মানে মেনলি যে ভি কস থিটা কম্পোনেন্টের জন্য কিন্তু কোনো ফোর্স কাজ করছে না। অ্যাকচুয়ালি পার্টিকেলটা মুভ করছিল এদিক বরাবর, তার দুটো কম্পোনেন্ট রয়েছে, তাহলে ভি কস থিটা একটা কম্পোনেন্ট, ভি কস থিটা যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা মানে এই যে ভেলোসিটি, এটার জন্য চার্জ পার্টিকেলের উপর কিন্তু এই দিক বরাবর মানে জেড অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো ফোর্স কাজ করছে না, বুঝতে পারলে? এই কম্পোনেন্টের জন্য, এই ভেলোসিটির জন্য চার্জ পার্টিকেলটা উপর ফোর্সটা কিন্তু 0, এটা আমি এখানে দেখালাম। একই রকমভাবে ডিউ টু দ্য ভি কস থিটা কম্পোনেন্ট লিখা, এটা কম্পোনেন্ট। একই রকমভাবে আমি যদি বলি যে ফোর্স অন চার্জ পার্টিকেল ডিউ টু ভি সাইন থিটা কম্পোনেন্ট, ভি সাইন থিটা কম্পোনেন্ট জন্য তারপরে কী পরিমাণ ফোর্স কাজ করবে, তাহলে ভি এফ ইজিক্যাল টু দেখো কিউ, তাহলে ভি সাইন থিটা ইন্টু বি, এখানে সাইন 90 ডিগ্রি, বিকজ যখন তুমি সাইন থিটা কম্পোনেন্ট বলছো তখন দেখো ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, কারণ ভি সাইন থিটা রয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে জেড অ্যাক্সিস বরাবর, সুতরাং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে তুমি এখানে বলবে সাইন 90 মানে 1, সো আমরা বলতেই পারি যে ফোর্সটা লাগছে, সেই ফোর্সটা কতখানি, যে ভি বি কিউ ভি বি ইন্টু সাইন থিটা। ওকে, তাহলে এই পরিমাণ ফোর্স কিন্তু লাগছে। তাহলে যেহেতু ফোর্স লাগছে, তাহলে সে কী হবে, এই ফোর্সটাই কী করবে, চার্জ পার্টিকেলটাকে রোটেশন দেবে, তবে তার মধ্যে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, তাহলে সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটার যোগান কে দেবে, এই ম্যাগনেটিক ফোর্স। সুতরাং আমরা বলতেই পারি যে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এই যেখানে ভি লিখছে আমরা, মেনলি এই ভিটা কী বলতো, ভি সাইন থিটা, রাইট? কারণ তার ভেলোসিটি কিন্তু ভি নয়, ভি সাইন থিটা, তাহলে এটা লিখতে পারি আমরা ভি সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এই ফোর্সটা কতখানি, কিউ ভি বি সাইন থিটা, বুঝতে পারলে? তাহলে এখান থেকে দেখো তুমি যদি ক্যালকুলেশন করো, তখন ভি সাইন থিটা দূরে রয়েছে, এখানে একটা রয়েছে, কেটে যাবে,
তাহলে এখানে তোমার মেনলি রেডিয়াস তুমি ক্যালকুলেট করছো, সুতরাং আর ইকুয়াল তুমি বলবে, এটা নিচে চলে আসবে। সুতরাং এম থাকছে এখানে, ভি সাইন থিটা থাকছে ডিভাইডেড বাই কিউ আর বি থাকছে এখানে, রাইট। সো এইটা কিন্তু আমাদের রেডিয়াস হয়ে যাবে, তাহলে তো কোনো অসুবিধা নেই, রেডিয়াসটা পেয়ে গেলাম আমরা। এইবার ইন্টারেস্টিং পয়েন্টে আমরা আসবো। তো রেডিয়াসটা পেয়ে গেছি কিন্তু আমরা, মানে কি এরকম সার্কুলার পাথে ঘুরছে, সাপোজ এদিক পড়ে যাচ্ছিলো পার্টিকেলটা, তো এরকমভাবে ঘুরছে। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট এখানে দেখো, এবার দেখো চার্জ পার্টিকেলটার কিন্তু ভি কস থিটা একটা কম্পোনেন্টের ভেলোসিটি রয়েছে, যেটা কি জেড অ্যাক্সিস পরে মুভ করছে, তাহলে জেড অ্যাক্সিস পরে একটা ভেলোসিটি মুভ করছে, আবার এই ভি সাইন থিটা কম্পোনেন্টের জন্য সে একটা সার্কুলার পাথে মুভ করছে। তাহলে কি ঘটনাটা হচ্ছে দেখো, মানে এই সার্কুলার পাথে ঘুরছে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মানে এরকমভাবে মুভ করছে চার্জ পার্টিকেল মেনলি, এরকমভাবে, এইরকম এইরকম এরকম, বুঝতে পারলে কথাটা আমার, এরকম মুভ করছে চার্জ পার্টিকেলটা। ওকে, মানে ঘুরছেও, গোল গোল ঘুরছেও, আবার উপরের দিকে উঠছে, মানে জেড অ্যাক্সিস পরে উঠছে, মানে এই পাথটা এটা কোনো হেলিক্যাল পাথ বা একটা স্পাইরাল, মানে স্পাইরাল টাইপের, যে স্পাইরাল বাইন্ডিং করা তো স্পাইরাল বলতে পারে, স্পাইরাল আর হেলিক্যাল পাথ, ঠিক আছে, হেলিক্যাল পাথ এটা জেনারেল একদম। মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি একটা মানে থিটা অ্যাঙ্গেলে ঢোকে যদি কোনো চার্জ পার্টিকেল, তাহলে দেখো সে হেলিক্যাল পাথে মুভ করবে, সে কিন্তু হেলিক্যাল পাথে মুভ করবে। আর যদি শুধুমাত্র যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করতো, মানে ঢুকতো চার্জ পার্টিকেলটা, তাহলে কিন্তু শুধুমাত্র সার্কুলার পাথ পেতে। বাট এখানে একটা হেলিক্যাল তুমি পাথ, সার্কুলার প্লাস আবার কি জেড অ্যাক্সিস বড় শিফট হচ্ছে, কারণ এই ভেলোসিটির জন্য কি কিছু কিছু পরিমাণ করে শিফট হবে, উপরের দিকে শিফট হবে, বুঝতে পারলে। এবার কতখানি যাচ্ছে, মানে একবার রোটেশন করার জন্য কতখানি ডিস্টেন্স গেলে, দ্যাট ইজ কল্ড পিচ। পিচ আমরা ক্যালকুলেট করতে পারি, আমি বলছি অসুবিধা কিছু নেই। তাহলে এখান থেকে তুমি রেডিয়াস পেয়ে গেছো, তাহলে এখান থেকে তুমি টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারবে। সো টাইম পিরিয়ড, ক্যাপিটাল টি, দ্যাট ইজ ইকুয়াল টু, ফর্মুলা একটু আগে আমরা ক্যালকুলেট করলাম, সেটা কথা হয় 2 পাই ইন্টু এম ডিভাইডেড বাই কিউ ইন্টু বি থাকে, তাই না? একটু আগে তো দেখলাম আমরা এটা হয়। সো এইখানে তুমি আচ্ছা, এখানে আমরা ফর্মুলা কেন লিখবো ডিরেক্ট, কারণ পুরো ক্যালকুলেশনটা করি, যেটা হয়ে থাকে সেটা কি হয়, 2 পাই আর ডিভাইডেড বাই ভি, এটা হয়ে থাকে 2 পাই আর ডিভাইডেড বাই ভি হয়ে থাকে, এটা ফর্মুলা আমাদের। এইবার এখানে আর ডিভাইডেড বাই ভি তার মান পুট করে দাও, তাহলে টাইম পিরিয়ডটি ইকুয়াল টু কত আসবে, তাহলে 2 পাই থাকবে, আর বাই ভি মানে কত বাবা, তাহলে চলে আসবে, সুতরাং এম সাইন থিটা ডিভাইডেড বাই কিউ ইন্টু বি, ঠিক লিখলাম, এটাই হওয়া দরকার না, বুঝতে পারলে? ঠিকই তো আছে না, আর ইকুয়াল টু তোমার এটা পাচ্ছ, কম্পাঙ্কটা যদি দেখি আমরা, সরি টাইম পিরিয়ড যদি দেখি আমরা, টাইম পিরিয়ডটা তোমার অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড হবে না, নাকি হবে, কারণ এখানে তো তাই হচ্ছে না, টি ইকুয়াল টু 2 পাই আর ডিভাইডেড বাই ভি থাকছে। অ্যাকচুয়ালি কিন্তু টাইম পিরিয়ডটা কিন্তু ভেলোসিটির উপর ইন্ডিপেন্ডেন্ট, কারণ আগে যেটা করলাম আমরা, টাইম পিরিয়ড দেখো ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি, ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি, ফাইন। বাট এইখানটায় তুমি রেডিয়াস পেয়েছো আর ইকুয়াল টু এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই কিউ ইন্টু বি, তাহলে এই রেডিয়াস থেকে তো আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করবো, এই রেডিয়াস থেকে তো আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করবো বাবা। ওকে ফাইন, একটা জিনিস বুঝো, এখানটায় টাইম পিরিয়ড কি দেখবে তুমি, এই যে ঘুরছে একবার কমপ্লিট ঘুরতে কতখানি সময় লাগছে, সেটাকে টাইম পিরিয়ড বলছো তুমি, তাই তো, সেটাকে তুমি টাইম পিরিয়ড বলছো। তাহলে পরে তুমি 2 পাই আর ডিভাইডেড বাই ভেলোসিটি বলছো, এইখানেই তো গল্প না, এখানে ভেলোসিটি কতখানি, ভি সাইন থিটা না,
বেশ তুমি শুধু ভি বলতে পারো না, কারণ এখানে ভেলোসিটি কতখানি ভি সাইন থিটা, সূত্রতেই তোমার ভি সাইন থিটা চলে আসবে নিচে। কথাটা কি বোঝাতে পারলাম? তুমি শুধু ভি লিখতে পারো না, তুমি কি শুধু ভি লিখতে পারো? কেন লিখতে পারবে তুমি? কারণ দেখো তোমার যে ভেলোসিটিটা 90 ডিগ্রিতে যে ভেলোসিটি রয়েছে ভি সাইন থিটা রয়েছে, তাহলে তুমি যখন টাইম পিরিয়ড বলবে, টাইম পিরিয়ড মানে কি টি ডিভাইডেড বাই সরি 2πr ডিভাইডেড বাই ভেলোসিটি, তাহলে ভেলোসিটি কত হবে এখানে ভি সাইন থিটা, তাহলে তুমি এখানে ভি সাইন থিটা লিখবে। সুতরাং 2πr ডিভাইড ভি সাইন থিটা, তাহলে এখানে একটা কিন্তু অলরেডি সাইন থিটা থাকছে, বুঝতে পারলে? তাহলে এবার এই সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে শুধুমাত্র টাইম পিরিয়ড পড়ে থাকবে টি ইকুয়াল টু 2π ইন্টু এম ডিভাইডেড বাই কিউ ইন্টু ভি। দেখো টাইম পিরিয়ড কিন্তু ভেলোসিটির উপর ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি, টাইম পিরিয়ড is independent of velocity। বুঝতে পারলে? এখান থেকে তুমি ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারো। সুতরাং ফ্রিকোয়েন্সি সেটাকে আমি এন দিয়ে রিপ্রেজেন্ট করছি, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড। সো উই ক্যান রাইট এন ইকুয়াল টু টি, মানে এখানে 1 বাই 2π, সো কিউ বি ডিভাইডেড বাই এম, এটা কিউ। হ্যাঁ, তাহলে এইটা আমাদের কি, এইটা আমাদের হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। ফাইন, এটা আমাদের ফ্রিকোয়েন্সি। আমি একটা কথা বললাম, পিচ কতখানি, পিচ মানে কি সেটাকে বোঝো। মানে ধরো এই ঘুরছে, তো এই যে ঘুরবে, ঘুরতে ঘুরতে দেখো উপরের দিকে ঘুরছে কিছুটা পরিমাণ করে, তাই না? তাহলে একবার কমপ্লিট রোটেশন হলো, তার ধরুন কতখানি ওপরে উঠলো, ডিস্টেন্স কতখানি উঠলো, একবার কমপ্লিট ঘুরলো তার ধরুন কতখানি ডিস্টেন্স গেলো, সেটাকে বলি আমরা পিচ। তাহলে পিচকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি পিচ পি ইকুয়াল টু আবর্তনকাল টাইম পিরিয়ড ইন্টু তার ভেলোসিটি, রৈখিক ভেলোসিটি। এখানে রৈখিক ভেলোসিটি কতখানি, কারণ উপরের দিকে যে উঠছে তার ভেলোসিটি কত, কি ভেলোসিটি নিচ্ছে বলো তো, ভি কস থিটা ভেলোসিটি নিচ্ছে। ভালো করে দেখো ছবিটা, এখানে আসো, দেখো জেড অ্যাক্সিস বরাবর যে উঠছে এটা কি ভি কস থিটা ভেলোসিটি নিয়ে উঠছে। তাহলে একবার কমপ্লিট রোটেশন হচ্ছে যে টাইম পিরিয়ড টি, টি ইন্টু ভি কস থিটা, এটা আমাদের পিচ দেবে। কারণ পিচ একটা ডিস্টেন্স মানে কি এস ইকুয়াল টু ভি ইন্টু টি, তাহলে ভেলোসিটি টাইম, তার জন্য তাই লিখছি আমরা তো কোনো কিছু করছি না। তাহলে টাইম মানে একবার ঘুরছে তার জন্য কতখানি ডিস্টেন্স উঠছে, তাহলে টাইম ইন্টু ভেলোসিটি কতখানি ভি কস থিটা। তাহলে পিচ পি ইকুয়াল টু, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য। হ্যাঁ, তোমাদের এমসিকিউতে এইসব জায়গা থেকে কোশ্চেন দিয়ে দেবে। তাহলে টাইম পিরিয়ড কত পেলে তুমি 2π ইন্টু এম বাই কিউ ভি, 2π ইন্টু কিউ বাই সরি এম বাই কিউ ভি, না এম বাই কিউ ইন্টু বি ইন্টু ভি কস থিটা। বুঝতে পারলে? তাহলে এটাকে যদি একটুখানি আমরা সিম্পলিফাই করি তাহলে কি আসবে? ওকে, একটা জিনিস দেখো, ভেলোসিটি ভি, মানে ভিটাকে আমরা কি লিখতে পারি, আবার ভিটাকে আমরা এটাকে এখানে রাখতে পারো, অসুবিধা কিছু নেই। আমি একটুখানি মডিফাই করার চেষ্টা করি, তাহলে আমরা লিখতে পারি এরকমভাবে, এখান থেকে ভি এর মান তুমি ক্যালকুলেট করতে পারো। কোথায় গেল বাবা, এটাই তো না? হ্যাঁ, এইখান থেকে তুমি ভি এর মানও ক্যালকুলেট করতে পারো। এখান থেকে যদি বলো ভি এর মান ক্যালকুলেট কত হবে, তাহলে ভি ইকুয়াল টু কিউ বি ইন্টু আর ডিভাইডেড বাই এম সাইন থিটা। তাহলে এর মানটা তুমি পুট করতে পারো এখানে, কিউ বি আর ডিভাইডেড বাই এম সাইন থিটা। তাহলে এখানে তুমি বলবে যে 2π এম ডিভাইডেড বাই কিউ ইন্টু বি, ভি মানে কত, কিউ দেখেন, কিউ আর ভুলে গেলাম কত ছিল, কিউ আর বি ডিভাইড এম সাইন থিটা, এম সাইন থিটা, আর এখানে একটা কস থিটা অ্যাজ ইট ইজ পড়ে থাকছে। ওকে, তাহলে এখানে একটা এম ক্যান্সেল হয়ে গেল, একটা কিউবি ক্যান্সেল হয়ে গেল, আর থাকছে। তাহলে আলটিমেট এখানে পড়ে থাকছে দেখো 2π ইন্টু আর, আর কস থিটা বাই সাইন থিটা মানে কত, কট থিটা, তাই না? তাহলে এটা পড়ে থাকছে, তাহলে 2π আর ইন্টু কট থিটা। তাহলে দেখো মেনলি কী পাচ্ছ তুমি, তাহলে পিচ ইকুয়াল টু দেখো 2π আর মানে পরিধি ইন্টু কট থিটা। তাহলে যে বৃত্তটা হবে সেই বৃত্তের পরিধি
আর ইন্টু কট থিটা। এটা করলেই তুমি পিচ পেয়ে যাবে। বুঝতে পারলে? ওকে, এই জিনিসটাকে এই মানে কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন যন্ত্রে ম্যাগনেটিক ফোকাসিংয়ের মানে ফোকাসিংটাকে কাজে লাগাতে পারি আর কি, ম্যাগনেটিক ফোকাসিং করতে পারি আমরা। ওকে, মানে ম্যাগনেটিক ফোকাসিংয়ের কাজে লাগানো হয় এই 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 মানে টেকনিকটাকে। হ্যাঁ, ওকে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা কি, সাইক্লোট্রন। খুব ইম্পর্টেন্ট। সাইক্লোট্রন কি, হোয়াট ইজ সাইক্লোট্রন? সাইক্লোট্রন দেখো ভালো করে বলছো। সাইক্লোট্রন একটা পার্টিকেল অ্যাক্সেলারেটর ডিভাইস। মানে সাইক্লোট্রন একটা মানে কণাকে তড়িৎ করার জন্য মানে অ্যাক্সেলারেট করার জন্য একটা যন্ত্র, ইট ইজ আ ডিভাইস। হ্যাঁ, তাহলে এটা একটা কি পার্টিকেল অ্যাক্সেলারেটর ডিভাইস। পার্টিকেল অ্যাক্সেলারেশন করার জন্য মানে অ্যাক্সেলারেটর বলতে পারি আমরা এটাকে। সাইক্লোট্রন কি? সাইক্লোট্রন একটা পার্টিকেল অ্যাক্সেলারেটর ডিভাইস। ওকে, যেরকম ধরো তোমার প্রোটন হতে পারে, হ্যাঁ, তোমার চার্জ পার্টিকেল যেগুলো হিলিয়াম হতে পারে, অবশ্যই চার্জ পার্টিকেল এগুলো। মানে যেরকম প্রোটন যদি বলি তাহলে আমি এইচ প্লাস বলবো, হাইড্রোজেন প্লাস। এরকম হিলিয়াম 2 প্লাস, সব চার্জ পার্টিকেল হতে হবে, কিন্তু নিউট্রাল হলে কিন্তু হবে না। তাহলে চার্জ পার্টিকেলগুলোকে কী করে, অ্যাক্সেলারেশন দেয়। মানে মানে একদম প্রায় বলতে পারো তুমি রেস্ট অবস্থা থেকে তাদেরকে কি অ্যাক্সেলারেট করা হয়ে থাকে। ঠিক আছে, এদেরকে অ্যাক্সেলারেশন দেওয়া হয়ে থাকে, দেওয়া হয়ে থাকে। এটাই তোমার সাইক্লোট্রনের মেন কাজ। তো আগে তাহলে যন্ত্রটা কেমন, তার যে স্ট্রাকচারটা কেমন সেটা একটু দেখা যাক। ডেসক্রিপশন মানে কেমন হয়ে থাকে আর কি, স্ট্রাকচারটা যদি কথা বলি আমি। দেখো, এই সাইক্লোট্রন সাধারণত ডি শেপের হয়ে থাকে। ডি শেপ বলতে আমি তত ভালো ছবি আঁকতে পারি না, ছবিটা পেস্ট করে দিলে বেশি ভালো হতো না। ঠিক আছে, অসুবিধা নেই, মোটামুটি একটা ছবি আঁকি আমি। ধরো এরকম একটা ডেস্ক রয়েছে, বুঝে অসুবিধা নেই, একটা ডেস্ক রয়েছে যার উপরে আমি মনে করো বসাবো ইয়েটাকে। ভালো করে করলে ভালো হতো। ওকে, এরকম একটা ডেস্ক রয়েছে। ওকে, মোটামুটি একটুখানি দেখো, ছবিটা একটু ভালো করে বুঝলেই হয়ে যাবে। এইবার কি করা হয়েছে এইখানে, হ্যাঁ, ডি শেপের মানে এই রকম। ওকে, দেখো ডি, আমি ডি আঁকছি, একদম সিম্পলি ডি আঁকছি আমি। একটু ছোটো বড়ো হচ্ছে, কিন্তু দুজনের কিন্তু রেডিয়াসটা সেম। হ্যাঁ, দুজনের রেডিয়াসটা কিন্তু সেম, মানে ব্যাসটা সেম বলতে পারো তুমি। যেন একটা সার্কেল ছিল, সেই সার্কেলটাকে আমরা ভাগ করে দিয়েছি, কেটে দিয়েছি, কেটে কিন্তু আমাদের ডিস্টেন্সটা আমি করে নিয়েছি। ওকে, আচ্ছা, এইটাকে একটুখানি আমি ভালো করে বোঝাই। দিস এইরকম। আচ্ছা, এটাকে ওই কালিতে দিলেই বেশি সুন্দর লাগবে। এই তো হয়ে গেল। আর এইদিকে রয়েছে, মিশিয়ে দাও। আর এইখানে রয়েছে এই রকম, দেখা যাচ্ছে এটা এরকম, এইরকম রয়েছে। আর এইখানে তুমি এক্সিট পয়েন্ট তুমি বের করে দাও। হ্যাঁ, এখানে তুমি এক্সিট পয়েন্ট বের করে দাও, কাইন্ড অফ দিস। এটা তোমার এক্সিট পয়েন্ট, এটা তোমার এদিক দিয়ে তোমার বেরিয়ে আসবে। বুঝতে পারলে? তোমার বেরিয়ে আসবে, এটা তোমার এক্সিট পয়েন্ট। মানে কি বলবো, এটা একটুখানি বাঁকা হলো না, এই সোজা করে দাও, এই এদিক দিয়ে বেরিয়ে আসবে। আমি ছবিটা দেখাই,
আর এইখানটাতে তোমার একটা আয়নাইজেশনের একটা ইয়ে রয়েছে, মানে যেখান থেকে আয়নটা বেরোবে আর কি, এস সোর্স, এখান থেকে আয়নটা মেনলি বেরোবে। ওকে, এবং করা হয়ে থাকে এইটাকে একটা সোর্সের সাথে কানেক্ট করা হয়ে থাকে, অবশ্যই এসি সোর্স, এটা এসি সোর্সের সাথে তুমি কানেক্ট করে দিয়েছো এটাকে, এসি সোর্স। ওকে, আচ্ছা, এবার যেটা হয় এইখানে চার্জ পার্টিকেলগুলো এই এরকমভাবে, আমি জাস্ট একটু ছবিটাকে দেখাই এরকমভাবে হয় আর কি, ঢোকে এরকমভাবে, ছবিটা আঁকি তারপর আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আস্তে 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 রেডিয়াস বাড়ছে আর হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন বাড়ছে, মানে ভেলোসিটি বাড়ছে, এনার্জি বাড়ছে, এরকম হতে 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 এদিক দিয়ে এক্সিট করে যায়, নির্গমন পথে, ঠিক আছে, এক্সিট পথ, এটা আমাদের এক্সিট, নির্গমন পথ। তাহলে এই দুটো, এইগুলোকে আমরা সিম্পলি ডি বলে থাকি, ডি, হ্যাঁ, ডি বলা হয়ে থাকে এটাকে সিম্পলি। আচ্ছা, এইখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয় এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হয়ে থাকে অ্যালং, সো রেড কালারতে দেখাই, ম্যাগনেটিক ফিল্ডটা এই দিক বরাবর হয়ে থাকে, এই দিক বরাবর, দিস ইজ আওয়ার ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এদিক বরাবর আমাদের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে। মোটামুটি আশা করি ছবিটা বুঝতে পারছো, একটুখানি ভিজুয়ালাইজ করে নাও, ছবিটা তোমাদের বইতে পেয়ে যাবে, অসুবিধা নেই। সো ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা মোটামুটি ইউনিফর্ম করে থাকি। অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু প্রডিউস করা হয়ে থাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, মানে মেনলি একটা কারেন্ট ফ্লো করছে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি আমরা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিভাইস, আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। মানে এবার ঘটনাটা কী হবে, আমি কার্যপ্রণালীটা বলবো, যে মানে ওয়ার্কিং প্রিন্সিপালটা কী হবে না হবে সেগুলো আমরা বলবো, চাপ নেই। সো এখানে দেখো দুটো ডি রয়েছে, একটা ডি একটা ডি, দুজনেরই ব্যাসার্ধ বা ব্যাস সেম, মাঝখানে একটা ফাঁক রেখেছি আমরা, ঠিক আছে, এবং ফাঁকের মধ্যে রয়েছে একটা আয়ন সোর্স দিয়ে দিয়েছি, যেখান থেকে আয়ন বেরোবে, মানে চার্জ পার্টিকেল মেনলি এখান থেকে বেরোবে। এইবার এই চার্জ পার্টিকেল এখান থেকে বেরোবে এবং এই ডি এর মধ্যে প্রবেশ করবে, দিয়ে অ্যাক্সেলেট হবে, অ্যাক্সেল হতে 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 এদিকে বেরিয়ে আসবে, রাইট। এবং আরেকটা জিনিস যেটা করেছি, এই ডি দুটোকে কিন্তু আমরা এসি সোর্সের সাথে কানেক্ট করে দিচ্ছি, যার ফলে কী হবে, এই এসিটা কিন্তু, এসি মানে কি বুঝতে পারছো, অল্টারনেটিভ সোর্স, কখনো পজিটিভ হবে কখনো নেগেটিভ হবে, ফাইন, কখনো এই ডিটাকে পজিটিভ করবে কখনো এই ডিটাকে নেগেটিভ করবে, আবার মানে অল্টারনেট করবে, জাস্ট অল্টারনেট হতে থাকবে। এবার এখানে ফিজিক্সটা মেন আমরা আসবো আস্তে আস্তে, এই কানেক্ট করার কারণ কি না কি সব কিছু আসবো। এবং এর মাঝখানে মানে ডি এর ভেতর দিয়ে চার্জ পার্টিকেলটা কি ঘুরতে থাকবে, রেডিয়াস বাড়তে থাকবে, মানে অ্যাক্সেলারেশন বাড়তে থাকবে, হ্যাঁ, আমরা দেখবো, ফিজিক্সটা দেখবো, অসুবিধা নেই। এবং আস্তে আস্তে দিকে বেরিয়ে আসবে এবং এখানে চার্জ পার্টিকেল যে বেরোবে তার কিন্তু অ্যাক্সেলারেশন অনেক হাই থাকবে। ওকে, এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। ওয়ার্কিং প্রিন্সিপালটা কি হয়ে থাকে দেখো, ওয়ার্কিং প্রিন্সিপালটা জাস্ট কিছুই না, সিম্পল। ধরো এই আয়ন সোর্স থেকে একটা আয়ন বেরিয়ে আসলো, হতে পারে সেটা H+, মানে প্রোটন, হিলিয়াম হতে পারে, ঠিক আছে। এটা হিলিয়াম মানে তো আলফা পার্টিকেল বলতে পারো তুমি, আলফা পার্টিকেল। ওকে, তাহলে ধরো সাপোজ এখান থেকে আমি একটা আয়ন বের করলো, আয়নটা কী করে বেরোচ্ছে, কিছুই না, ওখানে একটা আয়নাইজেশন, মানে এখানে গ্যাস দেওয়া রয়েছে এখানটা, এবার গ্যাস থেকে কী করা হচ্ছে, সেখানে মনে করো গ্যাস রয়েছে অনেক, এখানে মনে করো হিলিয়াম গ্যাসই রয়েছে বা হাইড্রোজেন গ্যাস রয়েছে, কোনো একটা গ্যাস রয়েছে, সাপোজ আমি বলছি হাইড্রোজেন গ্যাস রয়েছে। আমি কী করলাম, মানে এই যে ছোটো পাড়া একটা যে এস দিয়েছিলাম না, এটার কথা বলছি আমি এখানে আমি মনে করি একটা ইলেকট্রনকে এখান থেকে তাড়ালাম, মানে ইলেকট্রনকে পাঠালাম আমি, ইলেকট্রনকে কী করবে, ধাক্কা মারবে এই হাইড্রোজেনটাকে। হাইড্রোজেন মানে কি, নিউক্লিয়াস রয়েছে, বাইরের পক্ষে একটা ইলেকট্রন বসে আছে, এখানে একটা ইলেকট্রন বসে আছে, আমি একটা ইলেকট্রন পাঠিয়েছি, এই ইলেকট্রনটাকে কী করবে, এই ইলেকট্রন পাঠালাম আমি, ইলেকট্রনটা কী করবে, এই ইলেকট্রনটাকে ধাক্কা মারবে বাইরে বের করে দেবে, তাহলে এটা বেরিয়ে চলে আসলো। তাহলে এখানে কী হয়ে গেল, ইলেকট্রনটা বেরিয়ে চলে গেল, তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে চলে যায় তাহলে এখানে শুধুমাত্র কী পড়ে থাকবে, নিউক্লিয়াসটা পড়ে থাকবে, মানে কি এটা H+ হয়ে গেল, তাহলে পজিটিভ আয়ন হয়ে গেল, সেটা বুঝতে পারলে। তো এইভাবে কিন্তু আমরা এই গ্যাসগুলোকে আয়নাইজড করতে পারি। সুতরাং ইলেকট্রনগুলো একদিকে চলে গেল আর আয়নটা একদিকে চলে গেল। ওকে, সুতরাং গ্যাসটা আয়নাইজড হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে আমরা এখান থেকে আয়ন তৈরি করছি। আমরা এখানে হিলিয়াম গ্যাস হতে পারতো, সেটাকে ইলেকট্রনকে ধাক্কা মারলাম, ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে চলে আসলো, সেখান থেকে তুমি বলতে পারো যে হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়ে গেল বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে গেল।
তাহলে এখান থেকে গ্যাস, এখান থেকে আমাদের আয়ন বেরোচ্ছে, H+ হতে পারে, প্রোটন হতে পারে, অথবা হিলিয়াম মানে আলফা পার্টিকেল হতে পারে, ধরো বেরোচ্ছে। এবার কী হচ্ছে ঘটনাটা, এবার ফিজিক্স হচ্ছে এটাই, ধরো যেহেতু পজিটিভ চার্জ পার্টিকেল, যেহেতু আয়ন হয়েছে, পজিটিভ আয়ন হয়েছে, দেখো এগুলো সবই কিন্তু পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন মানে পজিটিভলি চার্জ, তাই তো, পজিটিভলি চার্জ পার্টিকেল ফাইন, এগুলো সব পজিটিভলি চার্জ পার্টিকেল। তাহলে পজিটিভলি চার্জ পার্টিকেল নেগেটিভ দ্বারা আকর্ষিত হবে। তাহলে এখানে যদি আমি অল্টারনেটিভ কারেন্ট কাজে লাগিয়েছি, তার মানে কী হতে পারে এই ডিটা একবার পজিটিভ হলো, এটাকে তুমি D1 বলো, এটাকে তুমি D2 বলো, তাহলে তাহলে D1টা পজিটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। সাপোজ আমি কনসিডার করলাম যে D1টা ফার্স্ট টাইম পজিটিভ, মানে পজিটিভ হাফ সাইকেল পড়েছে, তাহলে এটা কেস 1। 1 নম্বর কেসের ক্ষেত্রে আমি বলছি যে D2টা তাহলে পড়ে নেগেটিভ। তাহলে ঘটনাটা কী হবে, যেহেতু D1টা পজিটিভ আর D2টা নেগেটিভ, তাহলে যে আয়নটা বেরোবে, আয়নটা বেরিয়েই কিন্তু প্রথমেই এই D2তে ঢুকবে, কারণ কি পজিটিভ চার্জ পার্টিকেল নেগেটিভ দ্বারা আকর্ষিত হবে, সুতরাং D2তে ঢুকবে। এবং দেখো D কিন্তু একটা অর্ধেক মানে কি বলবো সার্কেল, তাই না, অর্ধেক সার্কেল, অর্ধবৃত্ত বলতে পারি আমরা, একটা অর্ধেক সার্কেল। তাহলে যখন ঢুকবে সে কিন্তু একটা অর্ধেক সার্কেল কমপ্লিট করবে। এবার ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, যদি অর্ধেক সার্কেল কমপ্লিট করার পরেই, একদম ঠিক তারপরেই যে D1টা কেস 2তে চলে আসো, মানে এই জিনিসগুলো আমরা কাজে লাগাবো আপনি। সো কেস 2তে বলছি আমি, তখনই D2টা হয়ে গেল পজিটিভ আর D1টা হয়ে গেল নেগেটিভ। তাহলে D1টা যখন আবার নেগেটিভ হয়ে গেল, তখন দেখো আবার এই D1টা কিন্তু এই পজিটিভ চার্জকে আবার আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ যখনই করছে তখনই কি ভেলোসিটি বাড়ছে, অ্যাক্সেলারেশন বাড়ছে, ফোর্স দিলে তো অ্যাক্সেলারেশন বাড়বে। সো আকর্ষণ করছে মানে তখন কি তার অ্যাক্সেলারেশন বাড়ছে, মানে ভেলোসিটি বাড়ছে, ফোর্স বাড়ছে, বুঝতে পারলে? তো এইভাবে আকর্ষণ হচ্ছে। আবার ঠিক যখনই এ অর্ধেক সার্কেল কমপ্লিট করলো মানে D1-এর ভেতরে, হ্যাঁ, করার পরেই ঠিক তখনই যদি আবার ফেসটা চেঞ্জ হয়ে যায়, মানে D2টা আবার যদি নেগেটিভ হয়ে যায়, D1টা পজিটিভ হয়ে যায়, তখন কি D2 আবার সেই চার্জ পার্টিকেলটাকে আবার আকর্ষণ করে নেবে। এই জিনিসটা আমরা করাবো। এই যে বলছি না আমি, যে যখনই একদম পুরো বেরোবে, মানে মুখ দিয়ে যখনই বেরিয়ে যাবে, তখনই পরের যে মানে ডিটা রয়েছে সেটা কি নেগেটিভ হয়ে যাবে। এই নেগেটিভটা আমরা হাতে করে করাবো। আমরা কী করে করাবো, এটাই মেন ফিজিক্স, সাইক্লোট্রনের মেন ফিজিক্স এটাই, আর কিছু না। মানে এখানে মেনলি চার্জ পার্টিকেলটা ঢুকবে আর কি, এই D1 D2টাকে পজিটিভ নেগেটিভ করা হবে। যখনই মানে নেগেটিভ হবে তখন সে আকর্ষণ করবে। এই যে নেগেটিভ কখন হবে, হ্যাঁ, মানে এই যে টাইমিংটা বলছি না আমি, যখনই একদম বেরোবে ঠিক তখনই অপর যে ডিটা রয়েছে সেটাকে কি নেগেটিভ হতে হবে, তবে তো সে আকর্ষণ করতে পারবে। যদি পজিটিভ হয়ে সে আকর্ষণ করবে, কি সে তো বিকর্ষণ করে দেবে, তবে ফিজিক্সটা মানে হচ্ছে না। আমাদের যেটা কাজে লাগাতে চাইছিলাম যে অ্যাক্সেলারেট করবো আমি, সেই অ্যাক্সেলারেট করার জন্য কি সেই টেকনিকটা হতে হবে না, যে ধরো এখান থেকে মানে প্রথমে D1-এ ছিল, D1 যখনই বেরোবে তখনই D2টাকে হতে হবে নেগেটিভ, তবেই তো সে আকর্ষণ করতে পারবে। তো এই টেকনিকটাকে আমি এখানে কাজে লাগাবো। এই টেকনিক করে কিন্তু আস্তে 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 কি অ্যাক্সেলারেশন বাড়ছে, কারণ আমরা জানি যে F = QVB, তাই তো, এটা আমরা জানি। যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি সাপোজ 90 ডিগ্রি হয়, বিকজ 90 ডিগ্রি না, কারণ ম্যাগনেটিক ফিল্ড এদিক বরাবর, চার্জ পার্টিকেল এদিক বরাবর ঘুরছে 90 ডিগ্রি, এটা হবে। তাহলে এখান থেকে তুমি VF মানে কি mv²/r, সরি, এটা বলতে পারো QV/V। এখান থেকে তুমি R ক্যালকুলেট করতে পারো। সো R = বলবে, বলো VV কাটবে, সুতরাং R = m/v/Q/B, রাইট। এগুলো মুখস্থ করার কিছু নেই, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলে তুমি বলতে পারবে। তাহলে এখান থেকে আর বের করতে পারবে। তাহলে দেখো যত ভেলোসিটি বাড়ছে, মানে যে আকর্ষণ করছে মানে ভেলোসিটি বাড়ছে মানে রেডিয়াস বাড়ছে। তাহলে কি হচ্ছে আলটিমেট, মানে যখনই একটা ডি থেকে যখন আরেকটা ডিতে ঢুকছে তখন কিন্তু তার ভেলোসিটি বেড়ে যাচ্ছে। ভেলোসিটি বাড়ছে মানে কি, সেখানটায় তার রেডিয়াসটা বাড়ছে। তো আস্তে আস্তে রেডিয়াসটা বাড়ছে, তখন আমি যে বাড়িয়েছে জন্য আস্তে আস্তে বাড়তে রেডিয়াসটা বড় হচ্ছে। যত বড় হচ্ছে রেডিয়াস তত অ্যাক্সেলারেশন বাড়ছে, তাই না? সো যখন এক্সিট হচ্ছে তখন কি তার অ্যাক্সেলারেশন প্রচুর হাই হচ্ছে। এইভাবে আমরা পার্টিকেলকে অ্যাক্সেলারেট করতে হবে, চার্জ পার্টিকেলকে। জাস্ট এটাই বেসিক প্রিন্সিপাল, এটাই জাস্ট বেসিক প্রিন্সিপাল।
বুঝতে পারলে? তাহলে যত একটা ডে থেকে আরেকটা ডে ঢুকবে তখন তার ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়লে পরে তার রেডিয়াসটা বাড়বে। ক্লিয়ার হয়েছে? এইবার আমরা তাহলে বলতে পারি যে হ্যাঁ ভেলোসিটি বাড়লে রেডিয়াসটা বাড়বে, এইটুকুনি ফাইন, কোনো অসুবিধা তাতে নেই। এইবার এই যে কন্ডিশনটা বললাম যে যখনই ডি থেকে বেরোবে তখনই কি পরবর্তী ডিটাকে নেগেটিভ চার্জ হতে হবে, এই যে কন্ডিশনটা, তাহলে এটা এখন কী করে ফুলফিল করবো? এটা কি বলে আমরা তার কি অনুনাদের শর্ত, রেজোন্যান্স, কন্ডিশন অফ রেজোন্যান্স। রেজোন্যান্সের শর্তটা কি তাহলে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট বাবা, বুঝতে ভালো করে। তাহলে আমি কি বললাম প্রথমেই, আচ্ছা আমাদের যে ইয়েটা চার্জ পার্টিকেল যে ঘুরছে, তাহলে তারা টাইম পিরিয়ড রয়েছে, তার একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, তাহলে তার ফ্রিকোয়েন্সি কত? চার্জ পার্টিকেলটা যে আর রেডিয়াস, সাপোজ আমি ইন জেনারেল বলছি আর রেডিয়াস নিয়ে ঘুরছে, রাইট? তাহলে তার যে ফ্রিকোয়েন্সি এন ইকুয়াল টু, অ্যাকচুয়ালি রেডিয়াস এবং ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, সো 1/2 ইন্টু এটা হয়ে থাকে বোধ হয় না, কিউবি ডিভাইডেড বাই এম। এবার দেখে নিই ফ্রিকোয়েন্সি আর ভ্যালুটা ক্যালকুলেট করছে না, হ্যাঁ ঠিক আছে, কিউবি বাই এম। তাহলে এটা চার্জ পার্টিকেলটার ফ্রিকোয়েন্সি। এবার বোঝো ভালো করে, ফ্রিকোয়েন্সি মানে কি বলেছিলাম? ফ্রিকোয়েন্সি মানে আমি বলেছিলাম যে 1 সেকেন্ডে কতগুলো সে কমপ্লিট অসিলেশন করছে, 1 সেকেন্ডে সে কতগুলো অসিলেশন কমপ্লিট করছে, সেটার ফ্রিকোয়েন্সি। তাহলে এইখান থেকে যখন পুরো একটা কমপ্লিট মানে কমপ্লিট যখন করছে, মানে একটা ডি যখন পুরো ঘুরছে, যে আরেকটাতে ডিতে ঢুকতে যাবে, তাহলে এই যে সিগন্যালটা দিয়েছে আমি, এসি সিগন্যাল, কী হতে হবে? তাহলে এখান থেকে এইটুকুন আসতে যে সময় লাগছে, হালকা বোঝো কথাটা আমার, এইখান থেকে মানে একটা ডিতে যখন রয়েছে, আমি আশা করি জিনিসটা বুঝতে পারছো তোমরা। এই ধরো সাপোজ প্রথমে D1-এ রয়েছে, এই D1-এর ধরো ঢুকলো, প্রথমে D1-এ ইনিশিয়ালি D1-এ ঢুকলো, বা যা বলবে তুমি, সাপোজ ইনিশিয়ালি D2-তে ঢুকলো, যে কোনো একটাভাবে তুমি বললো, একই ব্যাপার। সাপোজ যখন ইনিশিয়ালি D1-এ ঢুকলো, তাহলে D1-এর এই যে এন্ডিং থেকে এই পর্যন্ত আসতে, মানে একটা অর্ধেক সার্কেল করতে কিছু একটা সময় লাগবে, সেটা তার টাইম, মানে টাইম পিরিয়ডের হাফ হবে, অবশ্যই হাফ হবে টাইম পিরিয়ডের, তাহলে একটা কিছুটা সময় লাগবে। এই সময় পরে সে কি আবার পরবর্তী ডিতে ঢুকবে, মানে D2-তে ঢুকবে, তাই তো? তাহলে পরে এই সিগন্যালটাকে, এসি সিগন্যালটা কী ছিল, যখন এখান থেকে এই পর্যন্ত আছে তখন কি এটা নেগেটিভ, D1-টা তখন নেগেটিভ। যখনই এন্ডে চলে আসলো তখনই কি সে এটার মধ্যে ঢোকার চেষ্টা করবে, D2-তে আসার চেষ্টা করবে, তখন এই সিগন্যালটাকে কিন্তু, এই যে সিগন্যালটা কী হতে হবে, ফেজটা চেঞ্জ করতে হবে, মানে এইটাকে তখন আবার নেগেটিভ করে ফেলতে হবে। তার মানে কি, তার মানে এর যে ফ্রিকোয়েন্সি হবে, মানে কি ভালো করে বোঝো, তার এর ফ্রিকোয়েন্সিটা সেম হতে হবে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি। যদি সেম ফ্রিকোয়েন্সি হয় তবেই তো যখন এসে বেরোবে তখনই কি এটাকে নেগেটিভ করে ফেলতে পারবে। সিগন্যাল মানে কীরকম না, জিনিসটা একদম সিম্পল, কিছুই না, বোঝো ভালো করে। এই তো এটা মনে করো পজিটিভ সার্কেল, এটা তোমার নেগেটিভ সার্কেল, ঠিক আছে? তাহলে এই দুটো ডি আমি আঁকছি, এই একটা ডি আর এই একটা ডি, তাহলে এখানে তুমি সিগন্যাল দিয়েছো তুমি, ওকে? তাহলে প্রথমে সাপোজ মনে করো তুমি এটাকে পজিটিভ করে দিয়েছো, এটাকে তুমি নেগেটিভ করেছো, প্রথম সিগন্যালটা দিয়ে ইলেকট্রনটা এর মধ্যে ঢুকেছে, এর মধ্যে ঢুকে আছে ইলেকট্রনটা এর মধ্যে ঢুকে আছে, দিয়ে যখন এইখান থেকে যখন এইখানে আসবে তাহলে একটা সময় লাগছে এখান থেকে না আসতে, তাহলে সেটা আমি ফ্রিকোয়েন্সি দিয়ে বলতে পারবো, আমি ফ্রিকোয়েন্সি জানি, আমি সময় জানি আমি, তাহলে এখান থেকে একটা সময় লাগছে, ঠিক সেই সময়তেই যখন এই সময়টা হয়ে যাবে, ঠিক সেই সময়তেই এর যে ইয়েটা চেঞ্জ হয়ে যেতে হবে, এটা পজিটিভ হতে হবে, এটা নেগেটিভ হতে হবে, তবেই কিন্তু এখানে ঢুকে সে আবার অ্যাক্সেলারেশনটা পাবে। কথাটা বোঝাতে পারলাম? তাহলে এটাকে তখনই কি চেঞ্জ করে ফেলতে হবে, কারণ চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি যদি, তাহলে এখান থেকে এটা আসতে যে সময় লাগছে সেই সময় পরেই ঠিক এসি সিগন্যালটাকে পুরো অল্টারনেট হয়ে যেতে হবে, মানে তার ফেসটাকে চেঞ্জ করতেই হবে। তুমি এরকম, মানে এরকম ফ্রিকোয়েন্সিতে তুমি সিগন্যাল তোমাকে নিতে হবে, এসি সোর্স তোমাকে নিতে হবে, যে কি করবে একদম এই টাইমেই পুরো এটা করে ফেলবে, মানে অল্টারনেট করে ফেলবে, তবে সেটা সম্ভব হবে। তাহলে যে সিগন্যালটা তুমি নিয়েছো তার হচ্ছে সাপোজ ফ্রিকোয়েন্সি এন নট, তাহলে এর ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি যদি সেম হয় তাহলে সেটাই হবে আমাদের কি অন্যদের কন্ডিশন, তাহলে ইকুয়াল টু এন হতে হবে। তাহলে এন নট মানে কত তোমার, জিনিসটা কি বুঝতে পারলে? না বুঝতে পারো তাহলে ভিডিওটা তুমি আরেকবার দেখো, যে কথাগুলো বললাম ভালো করে বোঝো,
প্রত্যেকটা জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ ছবি এঁকে বুঝিয়ে দিলাম। আর তারপরে যদি না বুঝতে পারো কমেন্ট করো, ঠিক আছে? টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, টেলিগ্রামে গিয়ে লেখো বা ভিডিও নিচে তুমি কমেন্ট করো যে বুঝতে পারলাম না দাদা, আগে বুঝিয়ে দাও, বুঝতে পারলাম না স্যার, আগে বুঝিয়ে দিন। ওকে, কোনো অসুবিধা নেই, আমি আবার বলে দেবো। আশা করি বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা নেই এতে। মানে জাস্ট দুজনের ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ হতে হবে। কার ফ্রিকোয়েন্সি? এটা হচ্ছে তোমার চার্জ পার্টিকেলের ফ্রিকোয়েন্সি সার্কুলার পাথে ঘোরার জন্য, আর এইটা তোমার কিন্তু ওয়েভটার ফ্রিকোয়েন্সি, যে সিগন্যালটা তুমি দিয়েছো মানে এসি সোর্স তার ফ্রিকোয়েন্সি। তাদের ফ্রিকোয়েন্সি যদি সেম হয় তবেই হবে। মানে এখান থেকে তুমি আসতে যে সময় লাগছে সেই সময়তেই কিন্তু এই সিগন্যালটার ফেসটাকে চেঞ্জ করতে হবে। যেটা পজিটিভ ফেস ছিল সেটাকে নেগেটিভ করে ফেলতে হবে, নেগেটিভ ফেস যেটা ছিল সেটাকে পজিটিভ করে ফেলতে হবে। মানে সার্কেলটা পজিটিভ সাইকেল আর নেগেটিভ সাইকেলটা চেঞ্জ করে ফেলতে হবে, বুঝতে পারলে তো? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তবেই সেটা হচ্ছে কি অন্যদের কন্ডিশন হবে, এটা আমাদের অন্যদের কন্ডিশন। এবার ব্যাপার হচ্ছে কি এই কন্ডিশনটা ফুলফিল করা কিন্তু একটুখানি ক্রিটিক্যাল, তাই না? মানে কী করে তাহলে আমি এই সোর্সটাকে আমি ফিক্সড করব? আমরা সেটা করি না সাধারণত কী করা হয় থাকে, এটাকে একটা ফিক্সড কিছু একটা ধরে নেওয়া হয় যার ফ্রিকোয়েন্সি আমরা জানি। মানে সোর্সটাকে আমরা দিয়ে দিই এবং তার ফ্রিকোয়েন্সি আমরা জানি। এবার আমরা কী করি, যে চার্জ পার্টিকেলটা আসছে এই যে এন, এইটাকে আমরা কাজে লাগাই। এখানে কি ম্যাগনেটিক ফিল্ড, মানে অ্যাকচুয়ালি দেখো যে তুমি ধরো সাপোজ বলে যে প্রোটন পার্টিকেলে আসছে, তাহলে প্রোটনের তুমি চার্জ জানো, প্রোটন তুমি মাস জানো, তাহলে চার্জ এবং মাস কনস্ট্যান্ট। তাহলে শুধুমাত্র তুমি ম্যাগনেটিক ফিল্ডটাকে ভ্যারি করিয়ে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটাকে তুমি চেঞ্জ করতে পারো। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাকে ভ্যারি করিয়ে এই ফ্রিকোয়েন্সিটাকে এই এসি সোর্সের ফ্রিকোয়েন্সির সাথে সমান করানো হয়। যদি হয়ে যায় তখন সেটা অন্যতা ফলো করবে, অন্যদের কন্ডিশনটা ফুলফিল করবে, বুঝতে পারলে? তো এইভাবে আমরা করে থাকি আমরা। মানে এইটাকে ফিক্সড রাখা হয়ে থাকে, আর ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করে আমরা ইএনআই ফিল্ডটা চেঞ্জ করি আমরা, বুঝতে পারলে? সব টেকনিকগুলো বলে দিলাম। তো এখান থেকে আমি কি করতে পারি, অ্যাক্সিলারেশনটা বের করতে পারি। মানে অ্যাক্সিলারেশন মেনলি কতখানি কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করবে সেটা আমরা বের করতে পারি। সো দেখো চার্জ পার্টিকেল তো মুভ করছে, কারণ আমরা তাহলে এখান থেকে রেডিয়াস ক্যালকুলেট করেছি mv ডিভাইড বাই কিউ ইন্টু বি, এটা আমরা জানি। এবার তাহলে এখান থেকে তুমি ভেলোসিটি বলো যে ভি ইকুয়াল টু বলো কিউ বি ইন্টু আর ডিভাইডেড বাই এম, এটা আমাদের ভেলোসিটি, রাইট? আর তোমার যে কোনো ইনস্ট্যান্ট টাইমে রেডিয়াস। এবার যখন পুরো এক্সিট করবে চার্জ পার্টিকেলটা তখন রেডিয়াসটা কি, পুরো ডিটা রেডিয়াস। তাহলে সাপোজ যে ডিটা রেডিয়াস সেটা আমি সাপোজ কনসিডার করছি ইজ ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল আর হচ্ছে তোমার ডিটা রেডিয়াস। তাহলে এই যখন রেডিয়াস হয় তখনই কি সে এক্সিট করবে, তাহলে এটাই তার ম্যাক্সিমাম রেডিয়াস। তাহলে ভেলোসিটি তখন কী হবে, যে ভি ইকুয়াল টু, তাহলে এটাকে ভি কিছু একটা আইডেন্টিফাই করানো হোক, এটাকে ভি নট বললাম আমি, তো কিউ বি ইন্টু আর ডিভাইডেড বাই এম। তাহলে এই ভেলোসিটি নিয়ে সে কিন্তু তখন বেরোবে যখন এক্সিট করছে। তাহলে কাইনেটিক এনার্জি কত হয় বাবা? কাইনেটিক এনার্জি তুমি বলবে ই কে বলছি ইকুয়াল টু হাফ ইন্টু এম ভি নট স্কোয়ার। সুতরাং কে ইকুয়াল টু হাফ, m means mass of the charge particle, b means velocity of the charge particle, সুতরাং কিউ বি আর ডিভাইডেড বাই এম তার হোল স্কোয়ার। ফাইন, এখান থেকে তুমি কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে পারো। তাহলে এখানে ক্যালকুলেট করলে দেখো কিউ স্কোয়ার আসবে একটা, বি স্কোয়ার আসবে একটা, আর স্কোয়ার আসবে একটা, নিচে দেখো এম স্কোয়ার থাকবে, একটা এম কেটে যাবে, সুতরাং 2 ইন্টু এম থাকবে। সুতরাং দিস ইজ আওয়ার রেজাল্ট। তাহলে এই কাইনেটিক এনার্জি নিয়ে চার্জ পার্টিকেলটা বেরোবে, বুঝতে পারলে? এইবার তাহলে আসল জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার দুটো প্রবলেম রয়েছে। সো প্রবলেম 1, ফার্স্ট প্রবলেম কি দেখো, চার্জ পার্টিকেল যখন বেরোবে, সাপোজ চার্জ পার্টিকেলের যদি ভেলোসিটিটা কম্পারেবল টু লাইট স্পিড হয়ে যায়, একদম লাইট স্পিডের সমান হতে পারে না, বাট কম্পারেবল টু লাইট স্পিড, মানে তুমি এরকম বলতে পারো যে ইকুয়ালস টু 0.98 সি, ঠিক আছে? যে মানে লাইট স্পিডে 98% যদি হয়ে যায় চার্জ পার্টিকেলের ভেলোসিটি, তাহলে কিন্তু এটা খুব বড় প্রবলেম হয়ে যাবে। কেন? কারণ তার স্পিড প্রচুর বেশি, তাহলে সেখানে কি রিলেটিভিটি কাজ করবে। সো অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের রিলেটিভিটি তোমরা সবাই জানো, আইনস্টাইনের রিলেটিভিটি, আইনস্টাইনের যে রিলেটিভিটি সূত্র, সেখান থেকে আমরা কি বলতে পারি, যদি কোনো একটা চার্জ মানে কোনো একটা পার্টিকেল যদি লাইট স্পিডের কাছাকাছি ভেলোসিটি মুভ করে, তার মাসটা চেঞ্জ করে, মাসটা ফিক্স থাকে না, সুতরাং তার মাস হয়ে যায় এম ইকুয়াল টু এম নট ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই ফর্মুলা অনুসারে তার মাস হয়ে যায়। এম নট আছে তোমার রেস্ট মাস, আর এম হচ্ছে মুভিং ফ্রেমে মাস।
চার্জ পার্টিকেলটা মুভ করছে, তাহলে মুভিং অবস্থা তার মাস কত হবে তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারবে। তখন ধরো সাপোজ প্রোটনের মাস কিন্তু তখন ভ্যারি করতে শুরু করবে, মানে মেন ব্যাপার দেখো ভেলোসিটির সাথে দেখো এমটা ভ্যারি করছে, বুঝতে পারলে? অ্যাপ্রক্সিমেট যদি এটা হয়ে থাকে, আমি এটা অ্যাপ্রক্সিমেট বলে থাকি, এটা 7 টাইমস হয়ে থাকে, এরকম হয়। এটা যদি সাপোজ 0.99 সামথিং হয়ে থাকে ভেলোসিটি ভ্যালুটা, তাহলে অ্যাপ্রক্সিমেট এটা হয়। তাহলে দেখো সাপোজ যদি প্রোটনের মাস যদি সামথিং কিছু একটা হয়ে থাকে, তার থেকে তো 7 টাইমস থেকে বেশি হয়ে গেল, তাহলে মাস কিন্তু বেড়ে গেল, তাহলে সেটা প্রবলেমেটিক। যদি রিলেটিভিটি কাজ তাহলে সেটা প্রবলেমেটিক। যেরকম এই কেসটা মেনলি যেটা হয়ে থাকে ফর ইলেকট্রনের জন্য খুব বেশি হয়, ফর ইলেকট্রন। এর জন্য মেনলি সাইক্লোট্রনে আমরা ইলেকট্রনকে ইউজ করি না, কারণ ইলেকট্রন যদি তুমি ইউজ করো, ইলেকট্রনটা অ্যাপ্রক্সিমেট খুব লাইটের স্পিডের কাছাকাছি চলে আসতে পারে। লাইটের স্পিডের কাছাকাছি যদি চলে আসে তার মাস কিন্তু অনেক ইনক্রিজ করে যাবে। মাস ইনক্রিজ করে গেলে কিন্তু সেখানে সাইক্লোট্রনের যে এই যে অনুনাদি কন্ডিশন, যে মানে রেজোন্যান্সের যে কন্ডিশন, সেগুলো স্যাটিসফাই হয় না। তার জন্য আমরা ইলেকট্রনকে সাধারণত ইউজ করি না। কিন্তু ইলেকট্রনকে করা যেতে পারে যদি এটাকে আমরা ফিক্সড করতে পারি। কী করে ফিক্সড করতে পারি আমরা? দেখো আমরা যে এখানে ক্যালকুলেট করলাম না অন্যদের কন্ডিশনটা, যেটা এটাকে লেখো এর নট ইকুয়াল টু কী ছিল, আমি যদি ফিক্স করতে চাই আমি এটাকে, ঠিক আছে, ফিক্সড করতে চাই আমি এটাকে, যদি ফিক্সড করি তাহলে কী করবো, মানে সলিউশন মেনলি আর কি। তাহলে অন্যদের কন্ডিশন বলছে এর নট দ্যাট ইজ ইকুয়াল টু 1/2 পাই কিউবি ডিভাইডেড বাই এম, রাইট? এটা ছিল না? এইখানে দেখো এইখানে আমি এটা করতে পারি যে এম ইন্টু এন নট ইকুয়াল টু কিউবি ডিভাইডেড বাই 2 পাই, এটা আমরা করতে পারি। তাহলে এম ইন্টু এন নট এইটাকে তুমি কিন্তু ফিক্সড করতে পারো, এটাকে মানে তুমি যদি কনস্ট্যান্ট করে দাও, এম ইন্টু এন নটটাকে তুমি ফিক্সড করতে পারো, এটাকে তুমি কনস্ট্যান্ট করতে পারো, মানে এম এর ভ্যালু আর এন এর ভ্যালুটাকে চেঞ্জ করিয়ে তুমি কিন্তু এটাকে কনস্ট্যান্ট করতে পারো। যেটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, মানে এটা যদি সর্বদা যদি কনস্ট্যান্ট তুমি রাখতে পারো, তাহলে কিন্তু সেটা অন্যদের কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করবে, রেজোন্যান্সের কন্ডিশনটা তাহলে স্যাটিসফাই করবে। যদি স্যাটিসফাই করে তাহলে তখন সেই যন্ত্রটাকে আমরা বলে থাকি সিনক্রোসাইক্লোট্রন। এই যন্ত্রটাকে আমরা বলা হয়ে থাকে সিনক্রোসাইক্লোট্রন, সিনক্রোসাইক্লোট্রন। ওকে, এটা একটা প্রবলেম গেল। প্রবলেম নাম্বার 2 হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যদি আমরা খুবই বেশি এনার্জি পেতে চাই, মানে খুবই হাই এনার্জি যদি পেতে চাই, বা খুবই বেশি অ্যাক্সেলারেশন যদি পেতে চাই আমরা, তাহলে দেখা যায় যে ডি এর মানটা, মানে ডিটা রেডিয়াসটাকে অনেক বেশি করতে হয়। রেডিয়াসটা অ্যাপ্রক্সিমেট 100 মিটার করতে হয়, ভাই 100 মিটার করা মানে অনেকটা বেশি। তাহলে অনেকটা কিন্তু খরচ হবে, অনেকটা কারিগরি পরিশ্রম হবে, মানে জটিলতার আকার ধারণ করবে, সেটা খুবই মানে ক্রিটিক্যাল ব্যাপার, বুঝতে পারলে? তখন কিন্তু আমরা উন্নত কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করাতে পারি না, কারণ অনেক ব্যয়বহুল হয়ে যায় তখন। তো এইটাকে কিন্তু আমরা সলভ করতে পারি। কীভাবে সলভ করতে পারি? এটাকে সলভ করা যেতে পারে বি আর যে এন নট রয়েছে এদের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করি, মানে এদের ভ্যালুটাকে এমনভাবে পরিবর্তন করানো হয়ে থাকে যার ফলে কি আর এর মানটাকে ফিক্সড করা হয়ে থাকে, মানে কনস্ট্যান্ট করা হয়ে থাকে। বি আর এন নটের ভ্যালুটাকে চেঞ্জ করি আমরা, আর এর মানটাকে কনস্ট্যান্ট করতে পারি। তুমি এখানে দেখতেই পারো যে বি আর এন নট, মানে এখান থেকে তুমি বলতে পারো মানে বি এন নট বাই বি এর ভ্যালুটাকে চেঞ্জ করি আমরা। দেখো এটাকে যদি আমরা কনস্ট্যান্ট করে দিই, ঠিক আছে, এটা কেমনভাবে চেঞ্জ করানো হয় যার ফলে কি আরটা তোমার কনস্ট্যান্ট হয়ে যায়, তার ফলে কিন্তু সেটাকে আমরা ফিক্সড করতে পারি। এইভাবে জিনিসগুলোকে ফিক্সড করা যেতে পারে, বুঝতে পারলে? অনেক ফিজিক্স আছে, ফিজিক্স বলতে গেলে অনেকটা সময় লাগে, আর নর্মালি তো এমনি খুব তাড়াতাড়ি করে দেওয়া যেতেই পারে, বাট ফিজিক্স বলতে গেলে একটু সময় লাগবে, একটুখানি সময় লেগে যায়, ঠিক আছে, কারণ অনেক কিছু বোঝার আছে। ওই ফুটফাট করে তো শুধুমাত্র বলে দিয়ে চলে যাওয়া যায় না, তো মানে বোঝাতে হয় আর কি অনেক কিছু, তাই একটু সময় লেগে যায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আর একটুখানি যেটা থাকছে সেটা করে দেবো, অসুবিধা নেই। মানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি চার্জ পার্টিকেল কেমন হবে সেটা তোমরাও করতে পারবে, বা তোমরা যদি বলো যে প্রবলেম করার সাথে সাথে সেগুলো করবো, তাহলে সেটাও হতে পারে। তাহলে আমি নেক্সট যে থিওরি ক্লাস রয়েছে সেটা আমরা নেক্সট চ্যাপ্টারটা ধরতে পারবো আমরা, বিকজ এর মধ্যে আর কিছু নেই। মানে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি চার্জ পার্টিকেল থাকে তাহলে চার্জ পার্টিকেলটার পাথ বা সঞ্চার পথ কেমন হবে সেটা আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি, জাস্ট একই রকম, কিছুই না। এখানে সিনক্রোট্রনটা খুবই ইম্পর্টেন্ট ছিল, মানে সিনক্রোসাইক্লোট্রন। আর আচ্ছা, এটাকে বলে দিই, এটাকে সিম্পলি বলা হয়ে থাকে, এই যে টেকনিকটাকে যেটা করলাম আমরা, এটাকে জাস্ট সিম্পলি আমরা বলে থাকি সিনক্রোট্রন, এটাকে বলে থাকি সিনক্রোট্রন, ঠিক আছে, এটাকে সিম্পলি আমরা সিনক্রোট্রন বলে থাকি। এটা সিনক্রোসাইক্লোট্রন, এই টেকনিকটাকে, এই যে এম এন ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এই যে বি এন নট এটাকে ফিক্সড মানে চেঞ্জ করি আমরা, আরটাকে কনস্ট্যান্ট করে থাকি, এটাকে বলে আমরা সিনক্রোট্রন। তাহলে
সাইক্লোট্রন একটা জিনিস, সিঙ্ক্রোট্রন একটা জিনিস। তো দুটো কিন্তু দুটো প্রবলেম ফিক্স করা হয়ে থাকে। এটাকে রেডিয়াসটাকে ফিক্স করা হয়ে থাকে, এটাকে কি মাসটাকে ফিক্স করা হয়ে থাকে। এগুলো মাথায় রাখতে হবে একটুখানি, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওতে আমার শেয়ার করো, অনেক 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 বেশি করে শেয়ার করো, ওকে? এই ভিডিওটা কিন্তু 1K ভিউজ চাই, তো তোমরা চেষ্টা করো একটুখানি ছড়িয়ে দেওয়ার, তোমার বন্ধুর সাথে শেয়ার করো, ভালো লাগবে। তাহলে মানে পরবর্তী ভিডিও বানাতে আরও অনেক 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 মোটিভেশন পাওয়া যায়, ভালো লাগে। তোমাদের যদি রেসপন্স পাওয়া যায় না, কমেন্ট করো, যদি লাইক করো, এই রেসপন্সগুলো পাওয়া গেলে অনেকটা বেশি ভালো লাগে। সো ভিডিও করার জন্য মানে আগ্রহটা বেড়ে যায় আর কি, ঠিক আছে? চেষ্টা করো ভিডিওটাকে অনেক অনেক বেশি করে ছড়িয়ে দেওয়া, তোমার বন্ধুদের মধ্যে স্প্রেড করিয়ে দাও, ঠিক আছে? সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।